প্রশ্ন, আপনি বলছেন ডক্টর ইউনূস দায়িত্ব নেয়ার পরে আপনি আশা করেছিলেন তিনি ভালো কিছু কাজ করবেন। আপনি কিসের ভিত্তিতে সে আশাটি করেছিলেন এবং তাকে পরামর্শ দিয়েছেন? কবে সেই পরামর্শগুলো আপনি দিয়েছেন তাকে? শুনেন, আপনার যখন নতুন সরকার আসলো এবং আসার পরে দেশবাসী, শুধু আমি না, দেশবাসী সবার একটা প্রত্যাশা ছিল যে আমাদের অবস্থা বোধহয়, কারণ আমার সরকারে আমরা ভালো কাজ করেছি বিভিন্ন ডক্টর মোমেন, দেশবাসী কেন, আরো অনেকেই প্রত্যাশা করতে পারে, কিন্তু আপনি তো পররাষ্ট্রমন্ত্রী, আপনার সম্পর্ক কূটনৈতিক অঙ্গনে এবং আপনি আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, ফলে আপনি কেমন করে সেই আশাটি করেছিলেন? কারণ হচ্ছে গিয়ে ইউনূসের একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডিং ছিল, আর আমরা বহু বছর এই আওয়ামী লীগ সরকার, এই শেখ হাসিনা ইউনূসকে অনেক অনেক রকম সাপোর্ট দিয়ে বিশ্বের মধ্যে নাম আনেছেন। এই ইউনূসের প্রোগ্রামের জন্য শেখ হাসিনা 1996-এ তার সম্মেলনে আসেন, তাকে অনেক উচ্ছ্বাসনে অধিষ্ঠিত। শুধু সেই না, তারপরে এই শেখ হাসিনা আপনার একটি গ্রামীণ অ্যাম্বাসেডার্স গ্রুপ তৈরি করেন। তখন আনোয়ার করিম চৌধুরী সাহেব আমাদের পিআর ছিলেন, তার মাধ্যমে প্রায় ৭৭টা দেশের ফ্রেন্ডশিপ ক্লাব ফর গ্রামীণ তৈরি করেন। শেখ হাসিনাকে তুঙ্গে তুলেছেন, তার একটা বিশেষ সুনাম ছিল এবং বাংলাদেশ সরকার সবসময় তার জন্য তাকে প্রশংসা করত। কিন্তু দুঃখের বিষয়, তাই ন্যাচারালি তার গিভেন হিজ পিআর এবং নেম ব্র্যান্ড, দেশবাসী এবং আমিও আশা করেছিলাম যে মেবি হি উইল কাম আপ উইথ এ ডিফারেন্ট ভিউ পয়েন্ট। আমাদের দল, আমরা এক ধরনের চিন্তা করেছি, শেখ হাসিনার মূল লক্ষ্য দুটো ছিল, যে দেশের উন্নয়ন, বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা অর্জন, আর দ্বিতীয়ত সাধারণ লোকের মঙ্গলকরণ। সেই জন্য তিনি এই বিভিন্ন রকম সোশ্যাল প্রোটেকশন প্রোগ্রাম করে দারিদ্র্য বিমোচন করেছেন। এই বাংলাদেশে শেখ হাসিনা যে অভাবনীয় সাফল্য অর্জন করছেন, এটা আপনার স্বীকার করতে হবে। আমি তো একপেশী লোক নই, আমি একটা গবেষক, একটা অধ্যাপক, সুতরাং আমি বস্তুনিষ্ঠ ব্যক্তি বলি, শেখ হাসিনা সরকারের যে অর্জন কোনো সরকার এত হয়নি। কিন্তু উনি আসার পরে দেশের উন্নয়নের দিকে না তাকিয়ে উনি শুরু করলেন আপনার অকামা কাজ করা শুরু করলেন। এই কাজ ডক্টর মোমেন, শেখ হাসিনা সরকার গত 15 বছরে, ধরেন আপনি যে কথা বলছেন যে ডক্টর ইউনূসের নেম ব্র্যান্ডিং, তাকে আন্তর্জাতিক অঙ্গনে এখানে নিয়ে যাওয়া, নিঃসন্দেহে শেখ হাসিনার সরকারের অনেক বড় একটা ভূমিকা ছিল, কৃতিত্ব ছিল, সেটি 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত। কিন্তু 2006 সাল পর্যন্ত ওনাকে সাহায্য করেছে। আচ্ছা, 2006 সালে ওইটা বিএনপি সরকার। আমার কথাটা শুনেন, আমার প্রশ্নটি হচ্ছে, যখন 111-এর সরকার আসলো, তখনই আমরা জানতে পারলাম ডক্টর ইউনূস একটা তৃতীয় পক্ষেও যারা দেশের ভিতরে অন্তর্ভুক্ত হতে চাইছে, রাজনীতি করতে চাইছে, এটা তো খুব প্রকাশ্যই, রাইট? কিন্তু তারপরে যখন 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো, তারপর থেকেই তো শেখ হাসিনা সব সময়ই ডক্টর ইউনূসকে প্রতিহত করেছেন, তীব্র ভাষায় তিনি সমালোচনা। আমি শেষ করি আমার পরে করেন নাই, দিস ইজ নট ট্রু। ওকে, আশা পরে করেন না, কিন্তু পরবর্তীতে করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে শেখ হাসিনা এই সমালোচনাগুলো করতেন আর আপনি আশা করছেন যে তিনি ভালো কিছু করবেন, তো দুটার মধ্যে একটু ফারাক হয়ে গেল না? আমি আশা করেছি যে উনি করবেন। উনি দুর্নীতি করেছেন, সেই জন্য ওনাদের কেস হয়েছে। শেখ হাসিনা ওকে তার বলে ওনাকে জেলে ঢুকায় নাই, তেনার উপর অত্যাচার করে নাই, তার বিরুদ্ধে পিয়ার, তার বিরুদ্ধে দুনিয়া জুড়ে বলে নাই যে উনি খারাপ লোক। হ্যাঁ, কেসের মাধ্যমে শেখ হাসিনা, ওনার কেস হয়েছে, কেসে ওনার বাংলাদেশের কেসে ওনার যেই মানুষটি এরকম দুর্নীতি করে, তার কাছ থেকে আপনি ভালো কিছু কিভাবে আশা করেছিলেন? না, এই সরকার সাইডে হয়তো ওনার, যেহেতু ওনার একটা গ্রহণযোগ্যতা ইন্টারন্যাশনাল ছিল, সেই জন্য আমি আশা করেছিলাম যে কোনো বাঙালি লোক দেশের মঙ্গল চায়। কিন্তু যে দেশের তিনি মঙ্গল চান না, আমি তো সেটা বিশ্বাস করিনি। হ্যাঁ, যাই হোক, সেটা আমার ধারণা ছিল, বাট আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। কারণ আমি ওনার এইসব দেখলাম যে দেশটা শেষ করে দিচ্ছেন।
এবং এই দেশটা শেষ করতে আমরা দিতে পারি না, কারণ এটা আমাদেরও দেশ। ডক্টর মোহাম্মদ, আপনি প্রশ্ন প্রথম যেগুলো আমি বুঝতে পেরেছি। এখন আপনি একটু আমাকে বলুন, আপনি বলছিলেন যে এই সরকারকে, মানে ডক্টর ইউনূসের এই বর্তমান সরকারকে আপনি কিছু পরামর্শ দিয়েছিলেন। ইয়েস, কি পরামর্শ দিয়েছিলেন, কবে না আমি দিয়েছিলেন? আমি যখন উনি আসলেন প্রথম, আমার এক বন্ধু সালেউদ্দিনের নামডাম হচ্ছিল যে চিফ অ্যাডভাইজার হবে, সে আমাকে ফোন করে বলল, দোস্ত আমি বোধহয় হতে পারি। আমি বললাম, খুব ভালো, হ্যাঁ তোমাকে যদি নেয় তাহলে ভদ্রলোক মানুষ তুমি, তোমাদের ভালো। যাই হোক, আমি তাদের বললাম যে, তারপরে যখন ইউনূস সাহেব ঠিক হলেন, আমি ওরে বললাম যে, ইউনূস তোমার দেশটা কিন্তু খুব কঠিন অবস্থায়, এমনি দেশের অবস্থা সবসময় কঠিন, তো তুমি এক কাজ করো, ইউনূস ভাইকে বলো যে ম্যান্ডেলার পথটা ধরতে। ম্যান্ডেলা ইউনাইটেড দি কান্ট্রি, অ্যান্ড দ্যাট উড বি হিজ বেস্ট ওয়ে আউট, দেশটাকে এই এরকম কঠিন অবস্থা থেকে, ডিভাইডেড দেশন এই থেকে। পরামর্শ আপনি কবে দিয়েছিলেন? আপনি কবে তখন জানতেন ওই যে চিফ অ্যাডভাইজার হচ্ছেন? অগাস্টের পর, আমি তখন ঢাকায়, অগাস্টের পর, এ ধরুন 8-9 7 7 8 9 এই সময়, মানে মানে শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পরে? তখন ভারতে চলে যাওয়ার পরে, হ্যাঁ। এর আগে শেখ আপনারা হাসিনা পাঁচ কিছুই টের তারিখ চলে পাননি? গেলেন, ডক্টর মোমেন, এর আগে আপনারা কিছুই টের পাননি? আমরা কিছুই টের পাইনি। আমি তো নিউ ইয়র্কে ছিলাম, তখন ওই যে আমি তথ্য পেতাম কিছু কিছু পত্রিকা মারফতে, এমনি তো কিছুই পাইনি। এবং যে ইস্যুটা নিয়ে ঝামেলা হচ্ছিল, সেই কোয়াটা সিস্টেম, আওয়ামী লীগ এই কোয়াটার বিরুদ্ধে না, আমরাও চাইছিলাম রেশনালাইজেশন, কিন্তু আমাদের অতি উৎসাহী কিছু লয়ার্স এবং কোর্টের মধ্যে দিয়ে দিলেন। তখন কোর্ট এর জন্য সরকার অপেক্ষা করলো, যে কোর্টটা যখন সরকারই অ্যাপিল করেছে যে এই কোর্টা সিস্টেম রেশনালাইজেশনে। আমি তখন একটা আমার কলামে আমি লিখেছিলাম যে আমেরিকাতে আমাকে যখন যখন আমার দল এই কোর্টের কথা বলছে, যে কোর্ট যেহেতু দিয়েছে, কোর্টের টাইম পর্যন্ত অপেক্ষা করেন, আমরা অ্যাপিল করেছি, তখন আমরা এটা রেশনালাইজ। আমি তখন একটা কিসে আমার ওয়েবসাইটে লিখেছিলাম, তখন ওয়েবসাইট মেনটেন করতাম, লিখেছিলাম যে আমেরিকাতে স্লেভারি প্রায় 400 বছর আপনার কোর্ট এবং জাজরা স্লেভারির পক্ষে মতামত দিয়েছে। আর 1862 খ্রিস্টাব্দে আব্রাহাম লিঙ্কন যখন এটাকে ব্যান করে দিলেন স্লেভারি, তারপরে কোর্ট কোনোদিন আপনার স্লেভারির পক্ষে রায় দেয়নি। তাই বলেছিলাম, দিস ইজ এ পলিটিক্যাল ডিসিশন, এটা কোর্টের জন্য আমাদের অপেক্ষা করার দরকার নাই। আমরা যত মন মানসিকতাভাবে চাই এই কোর্টা সিস্টেমের রেশনালাইজেশন, সুতরাং উই শুড হ্যাভ এ পলিটিক্যাল ডিসিশন। কিন্তু তখন আমাকে বলা হলো যে না না না, কোর্টে যখন আমরা অ্যাপিল করেছি, অপেক্ষা করেন, সপ্তাহখানেক অপেক্ষা করুন, তখন আমরা তখন এটা বাদ হয়ে যাবে। তো একটা সাধারণ একটা ইস্যু ছিল, কিন্তু এই ইস্যুর ভিতরে যে কি রকমের ষড়যন্ত্র ছিল, এই যে মেটিকুলার ডিজাইন, আমাদের এটা চিন্তা আসে না। আর আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্রে কখনো চিন্তা করে না, তারা তো দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত থাকে, সুতরাং কে কি ষড়যন্ত্র করলো ওগুলোর ধারে কাছে চিন্তা ভাবনাতেই থাকে নাই। সেই জন্য বোধহয় সরকার তখন যারা ছিলেন তারা চিন্তা ভাবনা করেন না। এটা খুবই দুঃখজনক যে আমরা সেই জন্য একটা সাজানো গুজানো দেশ ধ্বংস করে দিচ্ছি। ডক্টর মোমেন, পৃথিবীতে সব সরকারের বিরুদ্ধে কম বেশি ষড়যন্ত্র থাকে। আপনি একজন তো কূটনীতিজ্ঞ, রাইট? সো ধরেন এখানে অনেক যেমন ধরেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন 29 মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। আমরা এখন দেখতে পাচ্ছি ডিপ স্টেট এখানে জড়িত ছিল। তো একজন কূটনীতিবিদ হিসেবে আপনারা যখন কিছুই জানতে পারেননি, আপনাদের মনে হয় না যে এটা একটা, না, তা আমরা কিন্তু ইভেন যেটা আপনি ওই আজ সময় করে নিউ ইয়র্কে ছিলেন। আমরা আজ করেছিলাম যেটা, সেটা হচ্ছে বাংলাদেশ আপনার দ্রুত গতিতে উন্নতি করছে। আমাদের উন্নতি অনেকে পছন্দ করে নাই, আমাদের বন্ধু প্রতিমা অনেকেই পছন্দ করেন নাই, যে বাংলাদেশ আমাদের থেকে ভালো করে ফেলতেছে। বিশেষ করে উন্নত যারা দেশ তারা পছন্দ করে নাই, তাই তারা বিভিন্ন রকম এনজিওর মাধ্যমে সহায়তা, আমি একসময় এই জন্যে সরকারকে বলেছিলাম যে এনজিও সহায়তা দেয় 150-200 মিলিয়ন, ওগুলো সব বাদ দিয়ে দেন, বন্ধ করে দেন, কারণ ওরা এর ভিতর দিয়ে শয়তানি করে, এগুলো বন্ধ করে দেন, আমরাই এই টাকা জোগাড় করবো না। কারণ এইটা একটা আমার ধারণা ছিল যে দেশ যেহেতু উন্নতি করতেছে, তাহলে আমাদের কিছু শত্রু জোগাড় হচ্ছে, যে কারণ উন্নতি দেখতে চায় না, বিশেষ করে মুসলমান দেশ, কোনো মুসলমান দেশ উন্নতি করুক এরা কেউ পছন্দ করে না। তো সেইটা আমাদের ধারণাই ছিল। আর আমাদের এইটাও ধারণা ছিল যে আমাদের এইখানে নিয়ে কেউ ঝামেলা করতে পারে। এই জন্য আমি ফরেন মিনিস্টার থাকা অবস্থায় 3টি স্ট্র্যাটেজি দিয়েছিলাম। একটা ইকোনমিক ডিপ্লোমেসি, দেশের উন্নয়নের জন্য,
আরেকটি পাবলিক ডিপ্লোমেসি, আমরা কি করছি না করছি দুনিয়াকে জানানোর জন্য, ওইটা হেল্প আওয়ার মাই ইকোনমিক ডিপ্লোমেসি। আর থার্ড যেটা, সেইটা আমি এমফেসিস দিয়েছিলাম রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি। এবং এইটার কারণটা হলো, আমি এইটা করলে পরে আমার এই প্রক্সি যুদ্ধ থেকে আমি দূরে থাকবো। আমি এটা জাপানকেও বলেছি, ইন্দোনেশিয়াকে বলেছি, সাউথ কোরিয়াকে বলে দেখছি, তোমরা ধনী দেশ, জাপান তোমরা ধনী দেশ, কিন্তু যদি আমাদের অঞ্চলে এশিয়া প্যাসিফিকে কোনো যুদ্ধ টুদ্ধ শুরু হয়, তোমাদেরও 12টা, আমাদের তো 12টা বাজবেই, তোমাদেরও 12টা বাজবে। এবং দে এগ্রিড টু ইট। এবং এই জন্যই আমি রিজিওনাল পিস অ্যান্ড স্টেবিলিটি, এটা ভারতকেও বলেছি, কিন্তু এইটারে অনেকে অনেকভাবে ইন্টারপ্রিটেড করেছেন। আমি বলেছি যে শেখ হাসিনা হচ্ছে স্টেবিলিটির একটি প্রতিভূ, আর হচ্ছে গিয়ে সে মৌলবাদ না, সে হচ্ছে একটা কি বলবো, নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ সরকার ব্যবস্থা, সবার, সব নাগরিক সমান, এই ধরনের চিন্তা ভাবনার লোক আমাদের দরকার। যাই হোক, আমরা কিছু টের পেয়েছি, কিন্তু এইভাবে যে একটা আন্দোলন করে ফেলে দিবে, সেটা কখনো কল্পনা তো আসেনি, কিছু কল্পনা তো টের আসেনি। পেয়েছিলেন মানে কিছুটা কি টের পেয়েছিলেন? টেরটা পেয়েছি যে আমরা উন্নতি করে ফেলতেছি, এইটা অনেকের মনে শান্তি পায় নাই। তারা প্রায়, আমরা যখন উন্নতির কথা বলতাম যে ডুইং বেটার দেন লাস্ট মেনি ইয়ার্স, আমি যেমন একটা তথ্য দিয়ে বললাম যে 1975 থেকে 1990 সাল, এই 15 বছরে আমাদের গড় জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.2, আর শেখ হাসিনার সময় এসে 6.6 গড় জিডিপির প্রবৃদ্ধি, মানে ডাবল থেকে বেশি। ওগুলো শুনলে অন্যরা, আমি দেখেছি যে বিশেষ করে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের, এরা খুব বলে যে এত উন্নতি হয়ে যাচ্ছে, এটা এই দেশটাকে ঠিক আটকানো যাবে না, তোমাদের তো আটকানো, মানে কথার মধ্যে একটা কি আছে যে তোমাদের তো আটকানো যাবে না। তারপর ইউএন আমাদের বললো তোমরা ইউ আর এ মডেল অফ ইকোনমিক ডেভেলপমেন্ট। ওয়াল স্ট্রিট জার্নাল বললো যে বাংলাদেশ ইজ এ স্ট্যান্ডার্ড বিয়ারার অফ দ্য সাউথ। ওই ওদের ভয় যে তোমাদের আটকানো, তোমাদের দারিদ্র কমে যাচ্ছে, তোমরা আমাদের এখন সাহায্য চাইবে না, মানে এইটা একটা ওদের রীতিমতো একটা ভয়, তাদের চাকরি চলে যাবে। হ্যাঁ, তাদের যদি ওখানে ঝামেলা টামেলা থাকে তাহলে চাকরিও থাকে, কিন্তু তখন তাদের কি হবে, এইটা একটা টের পেয়েছিলাম আমরা, যে আমরা উন্নতি তাড়াতাড়ি করে ফেলতেছি, সেই জন্য একটা সমস্যা। আর বাকি যেহেতু আমাদের দেশের দুর্বলতা ছিল, করাপশন ছিল, ওইগুলো আমরা টের পেয়েছি। এবং এটা কিসের জন্য নেত্রী যেমন বললেন জিরো টলারেন্স, দুদুকে উপরে মোর রিএনফোর্স করতে চাইলেন, কিন্তু আনফর্চুনেটলি আমাদের অ্যাকশনগুলো সেই রকমে, প্রথমত আমরা প্রচার বিমুখ ছিলাম, আর দ্বিতীয়ত আমরা সেই ধরনের অনেক ক্ষেত্রে অ্যাকশন নেই। বিভিন্ন সামাজিক কারণে অ্যাকশন সেই রকম নেওয়া হয়নি, এটা রাইট। স্বীকার করতেই হবে। জি। এমনিতে ধরেন কূটনৈতিক ভাবে আমেরিকার সঙ্গে একটা বিরাট আপনারা দূরত্ব করেছিলেন, কেন? না, এরকম একটা দূরত্ব, একটাই দূরত্ব হলো যে আমেরিকা কিছু জিনিস টিনিস চেয়েছিল। আমি বলেছিলাম যে তারা যে জিনিস চায় তারা রিটেন আমাদের একটা প্রপোজাল দেব, তারা সেটা দেয়নি কখনো, তারা কখনো সেটা দেয়নি। এবং যেহেতু নেত্রী তখন বলেছিলেন যে আমি আমার সেন্ট মার্টিন এই বিদেশিদের দেব না, হ্যাঁ, এই সেইগুলো তারা যখন জানছে, আর তারা তখন আমাদের খুব প্রেশার দিচ্ছিল যে তোমরা অস্ত্র কিনো। তা আমাদের পলিসি ছিল যে দেখো, আমরা প্রথম আমাদের লোকগুলোকে দুবেলা ভাত খাওয়াতে চাই, আমাদের লোকরে এই একটা ডিসেন্ট লাইফ দিতে চাই, এইটা করার পরে আমরা তোমাদের অস্ত্র টস্ত্র, আমাদের কোনো শত্রু নাই, আমরা কেন অস্ত্র কিনবো। তো ওরা তখন বারবার বলেছিল যে না, তোমরা অস্ত্র কিনো কারণ তোমরা উন্নতি করতেছো, তারপরে তোমাদের ইউ হ্যাভ টু প্রোটেক্ট, তোমাদের এই বিরাট সমুদ্র তোমরা সংগ্রহ করেছো, এগুলো প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তারা আমাদের 25টা গানবোট দেয় আমেরিকা থেকে, তারা এগুলো নিয়ে আমাদের খুব প্রেশার দিচ্ছিল। কিন্তু তাদের অস্ত্র কিনতে গেলে আরেক সমস্যা, প্রথমত দাম বেশি, দ্বিতীয়ত স্পেয়ার পার্টস কিনতে গেলে দাম কয়েক গুণ বাড়ে। আর আরেকটা দুটো আইন করলো তারা, যে অস্ত্র কেনার আগে দুটো কন্ট্রাক্ট সই করতে হবে। একটি হচ্ছে জিসোমিয়া, সেটি হচ্ছে যে আমি যে আমেরিকার থেকে যে অস্ত্র কিনবো সেটা কোথায় রাখবো, এই টেকনোলজি আমরা কাউকে বলতে পারবো না। আর ওইটা যেখানে রাখবো, অন্য কোনো দেশের কোনো অস্ত্র আমরা কিনেছি কিনা তার পুরো তথ্য তাদের জানাতে হবে।
কোন কোন দেশের অস্ত্র আমরা কি ধরনের জিনিস কিনেছি এটা জানাতে হবে, ডিসক্লোজার করতে হবে, কারণ তারা দেখতে যায় ওটা কাউকে বলতে পারবে না। তো এইটা আমাদের কাছে খুব হটকা ছিল, যে আমি কি কোথায় কোথায় কি রাখছি, কি কিনেছি থেকে সব তাকে বলতে হবে। হ্যাঁ, আমরা তো আর মিথ্যা বলতে পারি না, সেই কারণে আমরা ওটা সই করি নাই। আর আমরা তাদের বলছিলাম, আর তাদের দামও বেশি এই। আর তারপরে আমরা একটা এক্সাম্পল দেখলাম, পাকিস্তানের এই কিসের ইমরান খান কয়েক বিলিয়ন ডলার আমেরিকাকে দিলেন এই বিমান কেনার জন্য, যুদ্ধ বিমান কেনে, কিন্তু ওরা ডেলিভারি করেনি। হ্যাঁ, টাকাটা খেয়ে ফেলেছে যুদ্ধ করায়। তা আমাদের এটা একটা খটকা ছিল, যে আগে বুঝি যে বিষয়টা কি। তো আমরা এই জন্যই এগ্রিমেন্ট সই করিনি। তারপরে তারা আমাদের বলল, আপনার এই যে কিসের আইইএস এ, ওটাতে আমাদের কোনো আপত্তি ছিল না। যে এশিয়া স্পেসিফিক ইকোনমিক যে ফোরামটা, আমাদের তো কোনো আপত্তি নেই, কারণ এখানে 4টি ইস্যু ছিল। 4টিতে আমাদের কোনো, একটা হলো আপনার এই মানি লন্ডারিং কমানো, একটি হচ্ছে যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আর একটা আইটি সেক্টর ডেভেলপমেন্ট, আইটি সেক্টরে এই ডাটা ম্যানেজমেন্ট। তো সেখানে আমাদের প্রশ্ন ছিল, তারা সেই প্রশ্ন আমাদের কখনো উত্তর দেয়নি। হ্যাঁ, বাট আদারওয়াইজ উই আর এগ্রিয়েবল টু দিট। আমরা এশিয়া স্পেসিফিক যে যেটা করলো, সেইটাতে তারা আমাদের অফিসিয়ালি বলে নাই কখনো যে আসলে জয়েন করো। হ্যাঁ, তো ইন্ডিয়া জয়েন করেছে, কিসের জাপান জয়েন করেছে, অস্ট্রেলিয়া জয়েন করে, আমাদের কিন্তু রিকোয়েস্ট সার্চ করেনি কখনো। আমরা তখন তাদের মতো করেই আমরা একটা নিজেদেরই ইন্ডিয়া স্পেসিফিক পলিসি তৈরি করে সবাই পছন্দ করেছে। ওখানে একমাত্র যেটা আমরা এডিশন করেছি, তাদের থেকেই সব ছিল, একটা এডিশন করেছি ইনক্লুসিভিটি, যে সবার জন্যে আমরা এই সাগরটাকে ইউজ করতে দেব, সবার জন্যে, সবার মঙ্গলের জন্যে। হ্যাঁ, কাউকে আমরা বাদ দেব না। হ্যাঁ, ওরাও বাদ দেওয়ার কথা বলে নাই, কিন্তু ওরা ইনক্লুসিভিটিটা স্পেল আউট করে নাই, তা আমরা ইনক্লুসিভিটি স্পেল আউট করেছি। সেই সব আমেরিকার সাথে আমাদের বহুপাক্ষিক সম্পর্ক ছিল, সব ব্যাপারেই তারা আমাদের সাথে কাজ করতেছে। ইটস নট দ্যাট আমরা বিরাট ফারাক হয়েছিল, এমন না। কিন্তু যে তারা কিছু এডিশনাল এগুলো মাইনর এডিশনাল অ্যাডভান্টেজ চেয়েছিল, কয়েকটি ব্যক্তিগত অ্যাডভান্টেজ, সেগুলো আমরা তখন মানে আমরা ওই গ্রহণ করিনি, কারণ এগুলো তারা দেয় না, আমরা রিসিপ্রোসিটিতে বিশ্বাস করি, সেই জন্য আমরা সেই ধরনের কি দেইনি। বাট আদারওয়াইজ উই হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ উইথ দেম। কিন্তু এর ভিতরে ভিতরে যে কনস্পিরেসি করছে, ওইটা আমাদের মাথার মধ্যে আসেনি। জি, আর এইটাও ঠিক কিনা যে তারাই একমাত্র দায়ী কিনা, কিন্তু অন্য কেউ দায়ী হতে পারে। You see, I cannot blame USA alone for that, you know. There may be some other deep state, to not only US, it is other, আর আমাদের জর্জ সরোজ সাহেব তো হাঙ্গেরির লোক। হুম হুম হ্যাঁ, জি, ডক্টর মোমেন, আপনি বলছেন যে আমেরিকার সঙ্গে মানে অস্ত্র চুক্তি, এটা এটা খুব স্পষ্ট করে আপনি বলেছেন, কিন্তু আরো কিছু চেয়েছে, কোনো প্রপোজাল, লিখিত প্রপোজাল দেয়নি। নো, মৌখিকভাবে কি কি তারা চেয়েছিল? না আমাদের সাথে তো খুব কথা বলেনি, আমাদের তো অ্যাম্বাসেডার থ্রুতে বলে, আমাদের অ্যাম্বাসেডার সাহেব যে ওই যে বললাম দুটো চুক্তির কথা বলেছেন। হ্যাঁ, আর এমনি এসাস তারা তো কখনো আমাদের সাথে এক্সপ্লিসিটলি কিছু বলে নাই যে আমি এই চাই। হ্যাঁ, না, শেখ কিংবা হাসিনা তাহলে কিসের ভিত্তিতে বলেছিলেন যে আমি সেন্ট মার্টিন দিব না? সেটা নেত্রীর সাথে আলাপ করেছে, আমার সাথে কখনোই নিয়ে আলাপ হয়নি। ওকে, হুম, ওইটা আমাদের সাথে কখনো আলাপ হয়নি, ওকে, ফরেন মিনিস্টারের সাথে কোনো আলাপ হয়নি এসব ব্যাপারে। ওকে। আপনি ধরেন আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সময়েই সম্ভবত জো বাইডেনের আমলে, জো বাইডেন যখন প্রথম প্রেসিডেন্ট হলেন 2020-তে, তো তারা দুইবার দু দফায় ডেমোক্রেসি কনফারেন্স করেছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেছিল। সেইখানে কিন্তু বাংলাদেশকে তারা দাওয়াত করেনি। এটা কি রাইট। আপনাদের কাছে খুব সিগনিফিক্যান্ট লাগেনি? না, কারণ তারা হয়তো যে সমস্ত দেশে ডেমোক্রেসি তখনও অনেকটুকু ইমেচিওর, আপনার অনেক দুর্বল, তাদের বিশেষ করে দাওয়াত দিয়েছে। আমরা যখন যেহেতু অনেক অনেক দিন ধরে ডেমোক্রেসি চালু রেখেছি, সেই জন্য হয়তো আমাদের দাওয়াত দেয়নি। এবং ও মাই তারা গড, কি বলেন, ইন্ডিয়াকে দাওয়াত দিয়েছিল তারা? না, কিন্তু পাকিস্তানকেও দাওয়াত দিয়েছিল।
রাইট। সো বাংলাদেশ যে দাওয়াত পেল না, ধরেন আপনি বলছিলেন যে যেসব দেশে ডেমোক্রেসি, বাংলাদেশ ডেমোক্রেসি ভালো প্র্যাকটিস করছে, অনেকদিন ধরে করছে, সেটা তো আপনার কথা অনুযায়ী যুক্তিতে মেলে না, কারণ পৃথিবীর অন্যতম শক্তিশালী ডেমোক্রেসি ইন্ডিয়াতে, না, তো তাদেরকে ইন্ডিয়া যদি দাওয়াত দেয়। ইন্ডিয়া আর বাংলা তো দেশকে, ইউ ক্যানট কম্পেয়ার দিস টু কান্ট্রি টুগেদার। এক্স্যাক্টলি, তো আপনি কেমন করে বলছেন যে না, কারণ আমরা তখন, যখন আমাদের দাওয়াত দিল না, আমরা তখন দেখলাম যে ওখানে যাদের দাওয়াত দিচ্ছে অনেকগুলো দেশে ডেমোক্রেসি দুর্বল, তারা প্রমোট করার জন্য সেইটা ওদের দাওয়াত দিয়েছে। হ্যাঁ, এবং এটি দেয়ার প্রেরোগেটিভ, আমি তো জোর করে তাকে বলতে পারি না যে আমাকে দাওয়াত দাও। হুম হুম আহ, এখন তবে এখানে আমি আরেকটা বলে রাখি, আমাদের দেশের একটা সবসময় এই সরকার যেই থাকুক, সরকারের উল্টা দল এই বিদেশিদের বাড়িতে বাড়িতে গিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলে। এই একটা মহা সমস্যার বিষয়। হুম এটা তো সব দেশেই আছে। সব দেশে অত বেশি না, আমাদের দেশে যে ধরনের প্রোনাউন্সড, অন্যান্য দেশে অত অর্গানাইজ না হুম 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 বলে আমার তাই ধারণা। জি। আপনি অনেক কিছু আজকে আপনি সবসময় খুব খোলামেলা করে বলেন মোমেন ভাই, অফকোর্স, সেজন্য সবাই আপনাকে পছন্দ করে, আবার অনেকে অপছন্দ। পছন্দ করে কিনা যায় না, বাট উই হ্যাভ ওয়ান লাইফ টু লিভ, এবং Right. আমাদের রেখে রেখে দেখার এমন কোনো কিছু নাই। এখন শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আরেকটা বড় অভিযোগ বলেন, যাই বলেন না কেন, আমি আর কি যত কূটনৈতিক ভাবে যতটুকু আমিও বুঝতে পারি, যে যদিও সবাই তাকে বলে যে ভারতের সঙ্গে একতরফা সম্পর্ক, কিন্তু আমি দেখি তিনি চায়না এবং ভারতের সঙ্গে খুবই একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক রেখেছিলেন, এবং ভারত কি তাতে কখনো তাদের নাখোশ হওয়া, নারাজ হওয়ার বিষয় কোনো ইঙ্গিত দিয়েছিল কখনো? না, আমাদের এমন করে দেয় নাই। তবে ধরুন, আপনার মনে করেন এই তিস্তা প্রজেক্ট, হ্যাঁ, সেইটা চাইনিজরা অফিসিয়ালি কিছু আমাদের অত বলে নাই, কিন্তু তাদের কথাবার্তার ভাবভঙ্গিতে যেটা মনে হলো যে তারা সেই প্রজেক্টে আমাদের সাহায্য করতে চায়। আর এই প্রজেক্টটা অরিজিনালি তৈরি করে আপনার ফ্রান্স, সেই ফ্রান্সের মেটারান বাংলাদেশে 1988-89 সালে যখন বন্যা হয়, তখন ফ্রান্সের একটা বিরাট টিম বাংলাদেশে যায়। তারা তখন ওইটা একটা ফ্লাড প্রোটেকশন প্রোগ্রাম হিসাবে কয়েক বিলিয়ন ডলার, $6-7 বিলিয়ন প্রজেক্ট করে, কিন্তু ওটা এবারে অত টাকা ওরা আমরা চিন্তাই করতে পারিনি। চাইনিজরা, তারা ওই প্রজেক্টটা, তারা বলল যে ওটার ফান্ডিং তারা করতে রাজি। সেইখানে ভারতও রাজি হলো। ভারত বলল যে আমরা এই প্রজেক্ট যে তোমরা করবা, আমরা টেকনিক্যাল হেল্প দিব, এবং উই ওয়ান্ট টেক, কারণ ভারতকে ছাড়া তো এইটা প্রজেক্ট ঠিক মতো হবে না, দে উড প্রোভাইড সামথিং। এইটা একটা মোটামুটি আলোচনায় ছিল। এইটা ইস্যু আমরা মনে মনেই বুঝতাম যে ভারত চায় না, চায় না এইটাতে ইনভলভ, আর চাইনিজ চায় যে তারা এই প্রজেক্টটা হাতে নিতে চায়। তো এইখানে আমরা তখন কোনো ডিসিশন তো নিতে নেই নাই, বিকজ উই আর স্টিল ওয়ার্কিং অন ইট, যে একটা মোর কংক্রিট আপনার প্রপোজাল আসুক। তাহলে এই দুই দেশে, আপনি ঠিকই বলেছেন যে শেখ হাসিনা মেনটেন এ ভেরি গুড ব্যালেন্স বিটুইন দিস টু বিগ পাওয়ার, আপনার ভারত এবং এই চায়না। আমাদের তখন প্রশ্ন করা হতো যে ভারত আর চায়নার মধ্যে সম্পর্ক, বৈরী সম্পর্ক, তোমরা এত ভালো সম্পর্ক, আমরা বলতাম যে দেশের সাথে তারা ঝগড়াঝাটি করে না, কারণ ওইটা দেয়ার হেডেক, ইট ইজ নট আওয়ার হেডেক। আমরা আমরা তাদের সাথে ভালো সম্পর্ক রাখতে চাই আমাদের নিজেদের তাগিদে। আর বর্তমানে যেটা বলা হয় যে বাংলাদেশের উপর ভারতের একটা বিরাট রকম আধিপত্য ছিল, দিস ইজ নট ট্রু। শেখ হাসিনা যতগুলো এগ্রিমেন্ট করেছেন, সেইখানে মিউচুয়াল এগ্রিমেন্ট উভয়ের মঙ্গলের জন্য করেছেন। এই সরকারও কোনো, আপনার প্রথম আসা বললো কি আদমানির থেকে কি আনছে, আমি এই এনার্জির প্রজেক্টটা জানি না, কিন্তু শেখ হাসিনা যতগুলো, যে আমরা নেপালকে, ভুটানকে, ওদের মোটামুটি সস্তায় দিয়েছি, ভারতকে আমরা ট্রান্সশিপমেন্টের চার্জও করেছি। এই যে আমার ওয়ার অ্যান্ড টিয়ার হবে, রাস্তা নষ্ট হবে, সেজন্য টাকা দিবে, যেটা অন্যান্য দেশে করে থাকে, দুনিয়ার সব দেশে করে থাকে। আমি যখন ম্যাসাচুসেটসে ছিলাম, ম্যাসাচুসেটসের এনার্জিটা মূলত আমরা এই কিসের থেকে নেই, কানাডার থেকে আনি, নায়াগ্রা থেকে আনি।
আর সেইটা আপনার বার্মন্টের উপর দিয়ে যায়। আর বার্মন্ট মার্কসেস থেকে প্রতি বছর অনেক টাকা পায়, ওই যে সে সাহায্য করে আমাদের তাদের উপর দিয়ে। তো সেইগুলো দুনিয়ার সব দেশেই আছে। তো সেই বেসিসে যতগুলো এগ্রিমেন্ট হয়েছে, এইগুলো কোনো ইউনিক এগ্রিমেন্ট না, সেইগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন। কিন্তু বলার জন্যে আপনার এই বলা হয় যে শেখ হাসিনা কিসেরে বিক্রি করে দিয়েছে, সে 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, মানে কিছু বলতে হবে আর কি। এবং কিন্তু এগুলো ভারত সব এই মিথ্যা কথা। চায়নার সঙ্গে সম্পর্কটিকে ভারত কিভাবে নিয়েছিল? ভারত সেই নিয়ে আমাদের কখনো কোনো প্রশ্ন করেনি। হ্যাঁ, তারা কোনোদিন কোনো প্রশ্ন করে, দে আন্ডারস্টুড দ্য রিয়ালিটি, যে আমরা বরং বলতাম যে আমরা দুইটা মহা বড় দেশের মাঝখানে আছি, দুইটার উন্নতি হলে আমাদের উন্নতি হবে। হুম। হ্যাঁ, and we maintain a very খোলা good মনের relation মানুষ, with আপনি both. হয়তো সেভাবে করে বলছেন। আমার মনে আছে করোনার সময়ে করোনার ভ্যাকসিন অনেকটা গোপনীয় ভাবে চায়না থেকে আনা হচ্ছিল, সেটি ফাস্ট হয়ে যাওয়ার পরে ভারত না, নাখোশ হয়েছিল। আপনার করোনা যখন হলো তখন আমরা প্রথম আমেরিকাকে রিকোয়েস্ট করলাম, কিন্তু আমেরিকা আমাদের জানালো যে তোমাদের দেশে তো ফ্যাটালিটি কম। তখন আমাদের ফ্যাটালিটি মাত্র 6,000। বললো যে আমরা লিস্ট করেছি একটা 35টা দেশের যাদের ফ্যাটালিটি বেশি। ফ্যাটালিটি বেশি সেটা আর্জেন্টিনা, আপনার কিসে ইন্দোনেশিয়া, এরকম। আমাদের ওই তো 35টার মধ্যে নাম নাই। হ্যাঁ, তখন চাইনিজরা কেম আপ উইথ এ প্রপোজাল। তারা বলল যে আমরা এই এলাকায় তোমাদের সবাইকে সাহায্য করতে চাই। এবং তখন প্রাইম মিনিস্টার মোদিও একটা প্রোগ্রাম নিয়ে আসলেন এবং তিনি একটা বিরাট অঙ্ক ডোনেশন করলেন। আমরা তখন সেইটাতে $1.5 মিলিয়ন এগ্রিমেন্ট আমরাও করলাম যে আমরাও টাকা দেব। আমরা কাকে কাকে এই কোভিডের ঔষধ দিব আমরা ঠিক করব, কিন্তু এই টাকাটা আমরা একটা ফান্ড তৈরি করলাম। তো এই দুই দিকে হলো, একদিকে হচ্ছে গিয়ে মোদী সরকার এই কোভিড নিরসনের জন্য অগ্রসর হয়ে আসলেন, দে টুক এন ইনিশিয়েটিভ। আর চাইনিজরাও একটা ইনিশিয়েটিভ নিল, আমরা দুই ইনিশিয়েটিভই ছিলাম। আচ্ছা, তারপরে আমরা ভ্যাকসিন যখন বের হলো আমরা আনতে চাইলাম, আমেরিকা বললো, আমেরিকা যখন দেখলাম প্রথম দিবে না, পরে আমরা সেই জন্য ক্যাম্পেইন শুরু করি। পরবর্তীতে আমেরিকা আমাদের এই দিতে লাগলো এবং তারা সবচেয়ে বেশি ভ্যাকসিন দিয়েছে। এই ফাঁকে আমাদের তো ভ্যাকসিন দরকার, ইমিডিয়েট দরকার। সো আমরা তখন রাশিয়া থেকে কেনার চেষ্টা করলাম, কিন্তু রাশিয়া এনাফ আমাদের ভ্যাকসিন, আমরা আমরা অনেক বড় দেশ, 170 মিলিয়ন লোকের দেশ, তো তারা অত সাপ্লাই করতে পারবে না তাদের, আর তার দাম অনেক বেশি। তখন আমরা চাইনিজ, কিন্তু সমস্যা হলো যে চাইনিজ তো আমাদের গ্রুপ অফ ডক্টরস, এক্সপার্ট গ্রুপ, 20 জন এক্সপার্ট ডাক্তার ছিলেন। এই ডক্টরস কমিটি বলল যে চাইনিজ মেডিসিন তো অ্যাপ্রুভ না, সুতরাং আমরা এই গিনিপিগ হতে চাই না। তখন আমরা বললাম যে না, তা ওটা তো, তখন চাইনিজরা বললো যে আমরা কয়েক মিলিয়ন লোকরে আমরা এই ভ্যাকসিন দিয়েছি, কেউ মরে নাই, সুতরাং আমরা মেডিসিন ইজ গুড। তবে আমরা তখন বললাম যে তোমরা তো WHO এর কি পাও নাই, লাইসেন্সটা পাও নাই। ওরা বললো যে তোমরা দেখো লাইসেন্স কাদের দিয়েছে, দিয়েছে সে আমেরিকান কোম্পানি আর ব্রিটিশ কোম্পানিকে, কোনো বাইরের কোনো কোম্পানিকে দেয় নাই। যাই হোক, তা আমরা তখন নিগোশিয়েট করেছি যে আর তাদের চাইনিজের এই ভ্যাকসিনের সস্তা, অনেক সস্তা। সো নিগোশিয়েট করেছি, আল্লাহর মেহেরবান ওই সময় তারা অ্যাপ্রুভেলটা পেয়ে গেল। হ্যাঁ, তখন তাদের থেকে আমরা এই মেডিসিন, যেমন তাদের থেকে মেডিসিন আনার জন্য আমরা আমাদের ফ্লাইট পাঠিয়েছি, এয়ারক্রাফট পাঠিয়েছি, পাঠিয়ে গিয়ে ওখান থেকে, কারণ আমার দরকার রাইট ওয়ে। আমাদের তখন নাম্বার ওয়ান গোল যে কারণ আমাদের খুব ক্রাউডেড কান্ট্রি, যদি এটা মহামারী শুরু হয় আমাদের 12টা বাজবে। তখন আমার চ্যালেঞ্জ ছিল, নেত্রী আমাদের চ্যালেঞ্জ দিয়েছিলেন যে আপনি জোগাড় করেন যেখান থেকে পারেন সেখান থেকে, অ্যান্ড উই ডিড ভেরি সাকসেসফুলি। হ্যাঁ, এবং এইটা আমরা আনি। এবং আমাদের তো কিছু আমি একটা মাত্র শুনেছিলাম টেস্টিং সেন্টার ছিল। ভারত এটি লাইক করে, ভারত এটি পছন্দ করেনি। না, ভারত আমাদের সাহায্য দিয়েছে, আমরা ভারতকে সাহায্য করেছি। ভারত আমাদের চায়না থেকে ভ্যাকসিন আনাটা ভারত পছন্দ করেনি, এটি কি ঠিক? না, ভারত তো এরপরে দিতে পারেনি। ভারতের যে যেখান থেকে ভ্যাকসিন আনতাম, দেন ডিড নট হ্যাভ এনাফ ভ্যাকসিন। সুতরাং তারা, আমরা প্রথম পড়েছিলাম প্রতি যতে আমরা 5 মিলিয়ন মিলিয়ন করে আনবো, কিন্তু তারা সাপ্লাই দিতে পারেনি। সাপ্লাই না দেওয়ার ফলে আপনার এর মধ্যে ভারতে একটা রাজনৈতিক কারণে তারা একটা ইম্পোজ করে ফেললো রেস্ট্রিকশন, যে ভ্যাকসিন বিদেশে বিক্রি করবে না। তখন আমরা আটকা পড়ে গেলাম। বাট ভারত সরকার ওয়াজ সো নাইস, মোদী সাহেব বাংলাদেশে যখন আসলেন তখন তিনি
প্রায় 2.5 মিলিয়ন বোধহয় ভ্যাকসিন ফ্রি দিলে গিফট দিলে ওই এক্সপোর্ট কন্ট্রোলের মধ্যে আসে না। তো উনি আমাদের ফ্রি 2বার দিয়েছেন, একবার 1.2, একবার কত জানি। কিন্তু আসলে আমরা অরিজিনালি কিনতে চাইছিলাম, কিন্তু তোমাদের কিনতে পারিনি, কারণ তখন ওই অ্যাস্ট্রাজেনিকা ওইটা সাপ্লাই করতে পারে নাই। জি 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 আমাকে অনেক সময় হয়েও গেছে, আমার অনেকগুলো প্রশ্ন সরি। আছে হ্যাঁ, আপনার কাছে। আপনি সম্প্রতি ডেইলি রিপাবলিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে বলছেন যে ডক্টর ইউনূস অপসারিত হবেন এবং আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে। এটা কিসের ভিত্তিতে আপনি আচ্ছা, বলেছেন? মানে বাংলাদেশে বর্তমানে যদি দেখেন যে আওয়ামী লীগের এমনি সাপোর্ট বেস হচ্ছে গিয়ে আপনার 36 থেকে 48 ভাগ নর্মালি। ইদানিং তাদের সাপোর্ট বেস অনেক বেড়ে গেছে। ডেইলি স্টার একটা জো করে বলছে আওয়ামী লীগ যদি ইলেকশনে আসে তো 69% ভোট পাইতে পারে, আর মোটামুটি সবাই তাই বলছে। আমি যাদের সাথে আলাপ করি তারা সবাই বলছে। আর ইউনূস কেন বাদ পড়বে না? ইউনূসের জন্য এই বাদ হওয়াটা ওনার জন্য মঙ্গল। দিস ইজ দ্য অনলি ওয়ে আউট ফর হিম। কারণ উনি যে বদনামটা করেছেন, আমার ভয় হয় যে উনার বের হওয়ার কোনো পথ নাই। সো আমার ধারণা ছিল ইউনূস মাস্ট হ্যাভ মেড অ্যান এগ্রিমেন্ট উইথ বিএনপি, এই তারেক জিয়ার সাথে, যে তুমি আসো, তুমি আসলে আমাকে একটা সেফ এক্সিট দিয়ে দিবা। হ্যাঁ, তা ওখানে অবশ্য দুটো, কেউ বলছে যে না, ইউনূস এগ্রিমেন্টটা করেছেন এইভাবে যে তোমরা আসবা, আসিয়ে পরে আমাকে রাষ্ট্রপতি বানায় দিবা, তবুও আমার এই জঞ্জাল থেকে মুক্ত করুন। বাট হি হ্যাজ মেসড আপ। তো ইউনূসের জন্য সবচেয়ে বেস্ট পলিসি হবে, এই জন্য তিনি ইলেকশন দিচ্ছেন। ইলেকশন দিলে ইট ইজ দ্য ওয়ে আউট ফর হিম টু লিভ দ্য কান্ট্রি। হ্যাঁ, আর অন্যটা হচ্ছে যদি এগ্রিমেন্ট করেন, আমি সেটা বলেছি যে উনি যদি এগ্রিমেন্ট করে থাকেন তাহলে হি ক্যান সাস্টেইন। আর এগ্রিমেন্ট যদি না করে থাকেন, তার সাস্টেন করা তার জন্য খুব কঠিন হবে। বাট অল্টারনেটিভ ফর হিম, যদি একটা যুদ্ধ লাগিয়ে দেন এই রোহিঙ্গাদের সাথে, ওটা ইস্যু নিয়ে একটা যুদ্ধ, যদি দীর্ঘকালীন যুদ্ধ করেন, তাহলে জেলেনস্কির মতো তিনি অনেকদিন আপনার রাজা হয়ে থাকতে পারবেন। তবে দেশটা বাগবাটুরা হয়ে যেতে, ধ্বংস হয়ে যেতে পারে। তিনি সেইটা গ্রহণ করবেন কিনা সেইটাতে আমার সন্দেহ আছে। সেই জন্য আমি মনে করি যে দ্য বেস্ট ওয়ে, এবং উনি থাকলে পরে এই বৃহত্তর দল আওয়ামী লীগ, তাদের তিনি কখনো গ্রহণ করবেন না। কারণ আওয়ামী লীগ যদি জিতে যায় তাহলে ওনাদের 12টা বাজায় দিবে। সেই কারণে দেহি ক্যানট অ্যাকসেপ্ট। সেই জন্য দি বেস্ট ওয়ে, যদি আমরা দেশে দেশের স্টেবিলিটি চাই, দেশের ইকোনমিক ডেভেলপ, দেখেন আজকে দেশের ইকোনমিক শেষ, সব ফ্যাক্টরি ট্যাক্টরি বন্ধ, তারা কোনো ডলার ছাড়ে না, লেবার গুলো সব লেইড অফ হয়ে যাচ্ছে। এই যে অদর অবস্থা, আর এইদিকে কৃষি আমাদের গর্বের বিষয়, তারা ঠিক মতো এখন লোন পাচ্ছে না, সার পাচ্ছে না, বীজ পাচ্ছে না, সব উল্টাপাল্টা হয়ে গেছে। তো এই অবস্থায় ইউনূসের আপনার এই মোস্ট ইনকম্পিটেন্ট দেখা যাচ্ছে উনি। সুতরাং অনলি ওয়ে আউট ইজ ইফ হি লিভস দি গভর্নমেন্ট, দেন দেয়ার মাস্ট বি এ কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং কেয়ারটেকার, আমার ধারণা এই জন্যে, আগের চিফ জাস্টিস সাহেব রিটায়ার করেছেন, তাকে নিয়ে সরকার একটা কেয়ারটেকার গভর্নমেন্ট করলে আমরা এই মেস থেকে উদ্ধার পাতে, দেশটা বাঁচতে পারে। সেই কারণে আমি বলেছি যে দেয়ার ইজ এভরি লাইকলিনেস প্রোভাইডেড দিজ অ্যারেঞ্জমেন্টস আর বিং মেড, তাহলে উনি রিজাইন করা তার জন্যে বেহতর হবে, এবং এইটাই হবে ওনার এক্সিট এক্সিট স্ট্র্যাটেজি। আর উনি যদি ডিজাইন না করেন, তাহলে তাকে একটা গৃহযুদ্ধের দিকে যেতে হবে, এই প্রক্সি ওয়ারে যেতে হবে, যেটা এন্ড কি হবে উই ডোন্ট নো। তখন কিন্তু ওনার ভবিষ্যৎটা খুব খারাপ হবে। তো সেই কারণে আমি বলেছি রিপ্লেসড, হি উইল রিজাইন অন হিজ ওন, এবং অনারেবলি, আর নতুবা ওনার সমস্যা হবে। ওকে, এইটার আমি বক্তব্য দিয়েছি। মানে এইটি হচ্ছে কি আপনার নিজস্ব মতামত কথা শুনতে পাই না। এটি আর কি আপনার নিজস্ব মতামত দিয়েছেন, রাইট? কি হলো? ও, হঠাৎ করে আমার এই আমাকে শুনতে ফোনটাতে পান এখন? ফোন আসলে পরেই আমি আর কথা শুনতে পারি না। ওকে, আপনি তাহলে সংযুক্তি বিচ্ছিন্ন করে আবার যুক্ত হন। আপনি মন ভাই, আপনি somebody called, and so I cannot hear anymore. যখনই ফোন আসে তখনই 12টা বেজে। আপনি শুনতে পাবেন না আমি কি পরামর্শ দিব। আপনি লাইনটি কেটে আবার যুক্ত হলে তখন ঠিক হয়ে যাবে।
ডক্টর মোমেনকে আমি আবারও যুক্ত করব, আমি আশা করি উনি সংযোগটি বিচ্ছিন্ন করে আবার নতুন করে যুক্ত হবেন। তা না হলে অন্য সংযোগ। মোমেন ভাই শুনতে পান? No. এখানে অনেক দর্শক অনেক রকম মন্তব্য করেছেন, কিন্তু ডক্টর মোমেনের কাছে আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে, কারণ তিনি যেই অভিমতটি দিলেন এটি তার মতামত, কিন্তু এর পেছনে কোনো কূটনৈতিক বিষয় আছে কিনা সেটি যেমন আমি জানতে চাই। গত 17-18 মাসে আওয়ামী লীগের তরফ থেকে, যেহেতু তিনি একজন পররাষ্ট্র মন্ত্রী ছিলেন, তার কূটনৈতিক সম্পর্ক খুব ভালো হওয়ার কথা, সেই দিক থেকে তারা কূটনৈতিক কোনো উদ্যোগ নিয়েছেন কিনা সম্পর্ক নতুন করে তৈরি করার, এমনকি বাংলাদেশের যে পরিস্থিতি চলছে তিনি নিজেও যেগুলি ব্যাখ্যা করলেন সেগুলি আন্তর্জাতিক অঙ্গনে তারা তুলে ধরছেন কিনা, এই বিষয়গুলি আমাদের জানা খুবই জরুরি। আন্তর্জাতিক অঙ্গন থেকে কি ধরনের প্রতিক্রিয়া আসছে, তারা যদি সত্যি সত্যি কোনো যোগাযোগ করে থাকে আন্তর্জাতিক মহলের সঙ্গে, সেই প্রতিক্রিয়াগুলিও আমাদের জানা দরকার। সেই সঙ্গে আমাদের আচ্ছা, মোহন ভাই ফোন দিচ্ছেন, আমি আবার একটু মোহন ভাই আপনি যুক্ত হন, আবার যুক্ত হলে আপনি পাবেন, এখন আবার জয়েন করেন। সো মানে বুঝতেই পারছেন এর মধ্যে আমেরিকার যেই বর্তমানে অ্যাম্বাসাডার, তিনি আজকে নতুন একজন আমেরিকান অ্যাম্বাসাডার যুক্ত হয়েছেন, মানে বাংলাদেশে এরই মধ্যে যোগদান করেছেন, তার ভূমিকাটি কি সেটিও আমি জানবো। ডক্টর মোমেন, আপনি এবার নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি, আমি সরি, আমার মাঝখানে ফোন আসলে ফোন আটকে যায়। আসলে পরে, ফোন যদি আসে লাইভের মধ্যে তখন লাইনটি কেটে দিয়ে আবার জয়েন করতে হয়। তাই করলাম এখন, ওই লোক কাটতেছিল না, আমি ডক্টর মোমেন, আপনার কাছে আরো অনেকগুলো প্রশ্ন আমার আছে। ধরেন আপনি এই নতুন অ্যাম্বাসেডর সম্পর্কে বলেছিলেন, জি উনি ঢাকাতে ছিলেন, ওনার সাথে আমার পরিচয় আছে, জি উনি আমার বাপের বাড়িতেও গিয়েছিলেন। হ্যাঁ, তো হি ওয়াজ ওখানে কাউন্সিলর ছিলেন। হি ইজ এ গুড ম্যান, এবং আমার ধারণা যে এটা দেশের জন্য ভালো, বিকজ হি নোজ বাংলাদেশ, এবং আমি আশা করি যে দেশের অবস্থা ভালো হবে। কারণ ওনার আগে যিনি ছিলেন, ওনার কোনো কারণে ব্যক্তিগত আক্রোশ হয়ে যায়, এবং দ্যাট ওয়াজ এ ডিজাস্টার। তবে ইনি আমার ধারণা থিংস উইল স্টার্ট ইমপ্রুভিং। হ্যাঁ, রিজনেবল পার্সন বলে আমি মনে করি। তার সঙ্গে কোন রকম কোনো যোগাযোগ কি আপনার হয়েছে? আমার যোগাযোগ আগে হয়েছিল, এর মধ্যে আর হয়নি। এর মধ্যে হয়নি। আমি প্রথম অনেকদিন তো যাযাবরের মধ্যে ছিলাম, সুতরাং আই ওয়াজ নট অর্গানাইজড। আচ্ছা, বুঝতে পেরেছি। এমনিতে আমি দেখছি আপনি গত কয়েক মাস ধরেই আপনি নানান রকম লেখালেখি করছেন, জাতিসংঘের বিষয়গুলি তুলে ধরছেন, এই বিষয়গুলো আমার নজরে এসেছে। আপনি কি আন্তর্জাতিক অঙ্গন থেকে আপনারা কি প্রতিক্রিয়া পাচ্ছেন, তাদেরকে কি বিষয়গুলো তুলে ধরার কি কি উদ্যোগ আপনারা নিয়েছেন? আমি কয়েকটা উদ্যোগ নিয়েছিলাম। একটি হচ্ছে যে ইউএন হিউম্যান রাইটস কমিশনার সাহেব যে একটা ভুল রিপোর্ট দিয়েছেন জাতিসংঘের নামে, যেটা ওনার ব্যক্তিগত, হ্যাঁ বালকার সাহেব, এটা ওনার ব্যক্তিগত, সেইটা নিয়ে আমি সেক্রেটারি জেনারেলের অফিসে কন্ট্যাক্ট করি। তারা আমাকে যেটা জানিয়েছেন যে এইটার জন্য কোনো বাজেট তারা দেন নাই, এইটার কোনো ডকুমেন্টারি এভিডেন্স, তারা এটা জাতিসংঘের কোনো ডকুমেন্ট নয়, এটা বলকার সাহেব নিজেই তৈরি করেছেন। এইটার জন্য কোনো ডিবেট হয় নাই, কোনো রেজলিউশন পাস হয়। ডিউ প্রসেস, ইউএন এর যে সিস্টেম আছে, এই প্রসেসগুলো উনি মেনটেন করেন। উনি যেহেতু ইউনুস সাহেবের পূর্ব পরিচিত, এবং ওখান থেকে ইউনুস সাহেব টাকা টুকা দিয়েছেন, যার প্রেক্ষিতে উনি এই কাজটা করেছেন। তারা এই ব্যাপারে বলে, তুমি বোলকার তুর্ক সাহেবের কন্ট্যাক্ট করো, আমরা এই ব্যাপারে বলতে কিছু চাই না। বাট আই মাস্ট সে যে জাতিসংঘের সাথে আমার বিভিন্ন পর্যায়ে আলাপ হয়েছে। হ্যাঁ, তো এই নিউ ইয়র্কে আসার পরে আমার সাথে আলাপ হয়েছে, এবং তাদের প্রথম যে হচ্ছে গিয়ে, ইউনুস সাহেব তো ব্যাংকার টু দ্য পুয়ার, উনি তো নাম করা একজন ব্যাংকার টু দ্য পুয়ার, আর আপনি বলছেন যে উনি পারফরমেন্সটা ঠিক করতেছেন না। তো তাদের একটা ধারণা, যেহেতু উনি এত নাম করা, এতগুলো অ্যাওয়ার্ড উইনার, উনি বোধহয় খুব ভালো, কিন্তু যখন তারা রিয়ালিটি দেখতেছে, দে আর চেঞ্জিং দেয়ার মাইন্ডসেট। আপনি দেখবেন সম্প্রতি তারা দেশে যে ইলেকশন, যেটা একটা ফ্রড শ্যাম ইলেকশন, ভগাস ইলেকশন, হ্যাঁ, তো সেইটাও তারা মোটামুটি স্বীকার করেছে, যার ফলে তারা কোনো অবজারভারও পাঠাবে না। হ্যাঁ, এবং অন্যান্যরাও, আমি আপনাকে আমার বিশ্বাস যে খুব শীঘ্রই কমনওয়েলথ বলবে যে আমরা এই ধরনের ইলেকশন গ্রহণ করি না। হ্যাঁ, সো
উই আর ওয়ার্কিং অন ইট। ইইউ থেকে তো অলরেডি প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছে কে? ইইউ। হ্যাঁ, ইউ দিয়েছে। তো আমার ধারণা যে ইভেনচুয়ালি আপনার এই প্রতিনিধি টিডি গুলো খুব একটা কাজে লাগবে না। সরকার ওদের আমার সময় প্রতিনিধি পাঠাতে চাইছিল, আমি বলেছি যে আমি কোনো পয়সা দিব না, হোটেল ভাড়া দিব না, টিকিট দিব না, আমি কাউকে দেইনি। কিন্তু এখন সরকার এদের ব্রাইব করতেছেন এই টিকিট টুকেট দিয়ে, হোটেল টোটেল দিয়ে। হ্যাঁ, it is something new trend. I don't know whether it is good or bad. আমার ধারণা this is not good for the country. Anyway, সেটা সরকারের ডিসিশন they are doing, you know. তো আমি বলতে চাই যে এখন বিভিন্ন কান্ট্রি স্টার্টেড রিয়েলাইজিং যে বাংলাদেশের অবস্থা ভালো না, ইট ইজ গোয়িং ডাউন, এবং দে হ্যাভ এ কি করে রেসপন্সিবিলিটি। বুঝলেন যে অন্যান্য দেশ রিয়েলাইজ করছে? আমার সেটা ধারণা। কিসের প্রথম ভিত্তিতে প্রথম ধারণা? দিকে প্রথম দিকে আমার ধারণা ছিল যে তারা গেইভ এ ব্ল্যাঙ্ক চেক টু প্রফেসর ইউনুস। এখন কিন্তু তারা বুঝতেছে যে ইট ইজ নট সো, দেয়ার ইজ এ হোপ থিংস উইল চেঞ্জ। মানে মানে এটার পিছনে কি আপনাদের কোন রকম তৎপরতা না, আছে? আমাদের না, তাদেরও নিজেদের ইনফরমেশন আমরাও ফিডব্যাক করছি, এবং তারাও আমাদের তো যে দলীয় হিসাবে আমি জানি না কে কাজ করতেছে। আই এম ডুইং অন মাই ওন। আমার দেশের প্রতি একটা ভক্তি আছে, আছে, এগুলো আমি আগেও করেছি। 80 সালের দিকে আমি এই কাজ করেছি, তখন আমার সরকার, তৎকালীন আর্মি সরকার আমার চাকরি টাকরি খেয়ে ফেললেন, বাট আই কন্টিনিউড অন মাই ওন। এবং এই আমেরিকান সরকার আমাকে এই দেশে থাকার ব্যবস্থা করে দেয়, আই এম থ্যাঙ্কফুল টু দ্যাম, এটা সবসময় আমি স্বীকার করি। সুতরাং আই ডিড অন মাই ওন। এবং এবং এই 2006, 7, 8 আমি ডিড অন মাই ওন। আমার একমাত্র লেখালেখি, আমি লোকের কাছে তথ্যটা পাঠাই, পিপুল উইল মেক দ্য ডিসিশন। এখনো আমি তথ্যগুলো পাঠাচ্ছি, কি হচ্ছে না হচ্ছে, ফ্যাকচুয়াল তথ্য, বানোয়াট না। আমি বানোয়াটে বিশ্বাস করি না। তো ফ্যাকচুয়াল তথ্য পেলে পরে পিপুল উইল মেক দ্য গভর্নমেন্ট উইল মেক দ্য ডিসিশন। আমি সেই তথ্যটা পাঠানোর চেষ্টা করতেছি। ইদানিং আমি অনেক হ্যান্ডিক্যাপ, ইউএন এর লোকগুলোর সবার মোটামুটি কন্ট্যাক্ট আমার আছে, কিন্তু ইউএস গভর্নমেন্টের যে কংগ্রেসম্যান, সেনেটর কিংবা স্টেট, ওদের কন্ট্যাক্ট আমার কাছে নাই। সেখানে আমি ওখানে দুর্বল। আমি এই ওখানে অত অনলাইনে সার্চ দিলেই তো পাওয়া যায়, না, কংগ্রেসের অত সার্চ দিলে সহজ তো। না। আর সেইটা একটা কয়টা দিবেন? এই যে 538 জন তো অনলাইনে সবের সংগ্রহ করবেন? নো ওয়ে। আর তারা ইমেল দেয় না। আপনি চেষ্টা করেন, আই ট্রাইড, ইট ডিডন্ট ওয়ার্ক। আর আপনি তার এলাকার ভোটার হলে আপনি তখন, ওর আদারওয়াইজ ইউ ক্যানট, ইটস নট দ্যাট ইজি। রাইট, ধরেন আগের আপনি চিন্তা তো অনেক ক্ষতি নিউ হয়ে গেছে। ইয়র্কে আছেন অনেক বছর, আমেরিকাতে আপনি হয়তো আপনি মন্ত্রী থাকেন আর হোয়াট এভার, নিউ ইয়র্কে বা আমেরিকায় আপনার যাতায়াত, আপনি এখানে পড়ালেখা করেছেন, দীর্ঘদিন বসবাস করেছেন, কর্মক্ষেত্র আপনার। তো ধরেন নিউ ইয়র্কেরই তো আপনার কংগ্রেসম্যান আছেন সম্ভবত 29 জন, রাইট? শুনেন, 2 জন আছেন সেনেটর। আমার সাথে কংগ্রেসম্যান এদের সম্পর্ক ভালো ছিল 2008 পর্যন্ত। আর এরপরে আমি যখন সরকারে ঢুকে পড়লাম, তারপরে আর নাই। এর মধ্যে আমার যেমন বন্ধু বান্ধব, যেমন কংগ্রেসম্যান চ্যাটার্স্কিন, সে বেচারা এখন নাই। তারপরে আমার জো মকলে, সে বেচারা নাই। বার্নি ফ্র্যাঙ্ক নাই। আমার যারা ঘনিষ্ঠ বন্ধু ছিল ম্যাসাচুসেটসে, আপনার টেড কেনেডি নাই। আপনার কেরি সাহেব আছেন, কিন্তু তার আমি কন্ট্যাক্টে ইচ্ছে করে ওনাকে বিরক্ত করিনি। হ্যাঁ, তো আই হ্যাভ লটস অফ গুড ফ্রেন্ডস, কিন্তু সেই গুড ফ্রেন্ড গুলো অনেকদিন ধরে ওদের কন্ট্যাক্ট করিনি। তার ফলে আর এখন আমার ফোন চেঞ্জ করেছি। আগে আমার ফোন ছিল এই ভয়ে, দেশে যখন ছিলাম পরপর 6টা সেল সেট এবং চেঞ্জ করেছি ভয়ে, ওই যদি ওরা ধরে ফেলে। এখন যে নতুন ফোন, এটা একেবারে ব্র্যান্ড নিউ। আর আগের থেকে যে ক্লাউড থেকে আনবেন, সেটা ক্লাউড থেকে আসতেছে না। কারণ সামহাও আমার মেয়ে, আমি এগুলো ভালো বুঝি না, আমার মেয়ে, আমার নাতি, এরা চেষ্টা করে আরো মেসআপ আনতে পারবি। মোমেন ভাই, ভেরি ইন্টারেস্টিংলি আমি আমি এরকমটি শুনেছি, যদিও আমি একটা ডাউট দিয়েছি যে শোনাটা এরকম যে আওয়ামী লীগ থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কূটনৈতিক অঙ্গনে আপনার যোগাযোগ সম্পর্ক উন্নয়নের জন্য। জি না, এটা একেবারে মিথ্যা কথা। আমাকে কেউ কোনো দায়িত্ব দেয়নি। আমি আমার নিজের থেকে মনের তাগিদে, আমি আমার অন মাই ওন, আমি নেত্রীর সাথে নিয়ে আলাপও করিনি।
হ্যাঁ, আমি আমার ওন আই হ্যাভ বিন ডুইং মাই ওয়ার্ক দ্যাট আই ইউজ টু ডু ইন দি 80s, আই ইউজ টু ডু ইন দ্য 90s, আই ইউজ টু ডু ইন ইন দি 20 প্রথম বিগিনিং। আমি এটা সবসময় লেখালেখি কিন্তু করি। শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ আছে আপনার? না, আমার এমন যোগাযোগ নাই। আচ্ছা, হ্যাঁ। ওকে। দলগতভাবে আওয়ামী লীগ কি আমি করছে? সেদিন একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, যখন আমাদের নেত্রী সেই অনুষ্ঠানে কিসে ছিলেন, ভিডিও মারফতে ছিলেন। আমি আমাকে সেইখানে বক্তব্য দিতে বলা হয়েছিল। তো আমি সেইখানে 4টি প্রস্তাব তুলি, যে এটা ধৈর্য ধরতে হবে, আর একটি হচ্ছে যে ঐক্য, সবাইকে এক হয়ে কাজ করতে হবে। এবং সেই ঐক্যটা আমি শুধু দলের মধ্যে না, আমি দল এবং যারাই বাংলাদেশে বিশ্বাস করেন সবাই, দল মত নির্বিশেষে দেশকে বাঁচাতে হবে। এটা আমার ভয়, দেশটা, আমার দেশ, এই সুন্দর দেশ টিকে থাকবে কিনা, জি। ভাগবাটুরা হয় যে কিনা, সেই জন্য আমি আহ্বান করেছি। এই ভয়টি আর আপনার কেন, যে ভাগবাটোয়ারা হয়ে যেতে পারে, এই ভয়টি যদি কেন? কোনো প্রক্সি যুদ্ধ হয় তাহলে সম্ভাবনা আছে ভাগবাটুরা হওয়ার, যদি কোনো হয়। সো সাবজেক্ট টু দিস, এটা আমার ভয়। যদি যুদ্ধ, মানে প্রক্সি যুদ্ধ শুরু হয়ে যায়, মানুষগুলো কষ্ট, কারা মরবে? এই বাঙালি মরবে, মায়ানমারের লোক মরবে, থাইল্যান্ডের লোক মরবে, আর বাকিরা বাহাবা দিবে, হ্যাঁ, অস্ত্র দিবে, হেমক দিবে, আর আমরা বহুদিন ধ্বংস হয়ে যাব। আর তখন এই আতঙ্কের মধ্যে, অনিশ্চিতের মধ্যে দেশ ভাগবে। আপনার চিটং হিল ট্রেক চলে যায় কিনা অন্য দেশে, নতুন দেশ তৈরি হলো, সেইটার মধ্যে আমার কক্সবাজার, আমার চিটং হিল ট্রেক চলে গেল, বিরাট একটা আমার আমার সেই ভয়, আমার এগুলো ডক্টর ভয়। ইউনূস কি সেই পথে হাঁটবেন? আই হোপ নট, বাট ইউ নেভার নো। না, তার লক্ষণগুলি, আলামত কি দেখতে পাচ্ছেন? আলামত তো খুব সুবিধার না। হ্যাঁ, আলামত তো খুব সুবিধার না, কারণ উনি আপনার একটা এমডি চাকরি রাখার জন্য কত তদবির করেছেন, আর এখানে চিফ অ্যাডভাইজার একটা এইরকম লুক্রেটিভ জব রাখার জন্য কি করে বসেন আল্লাহ জানে। হ্যাঁ, যদিও উই অল নো যে আমাদের জীবন খুব ক্ষণস্থায়ী, কদিন পরে চলে যাব, এগুলো মানে জাস্ট ফর টেম্পোরাল জিনিস। কিন্তু অনেকেই টেম্পোরার জন্য বড় কষ্ট করে, এই টেম্পোরার জন্য। আমরা সেই লাইনে না, কারণ কদিন মতো গড়তে যাবো গিয়ে, সুতরাং এগুলো নিয়ে অত দুশ্চিন্তা না, বাট রাইট, দেশটা তো থাকা উচিত। আর রাইট। আমার সবচেয়ে ভয় হয়, আমার দেশে এত মানুষ, এইগুলোর আমি চাকরি দিব কেমন করে? যদি ফ্যাক্টরি না হয়, ইনভেস্টমেন্ট না হয়, এগুলো চলবে কেমনে? আমার লোকগুলো, আপনার আমার আত্মীয় স্বজন, দেশবাসী, এগুলো ভবিষ্যৎ তো আমার কাছে অন্ধকার দেখা যাচ্ছে। সেই জন্য আমি চাচ্ছি সবাই মিলে, ডক্টর ইউনূসকে অপসারণ কে করবে, কিভাবে হবে? আন্ডার প্রেসার, যখন অর্থনীতি তো অলরেডি ধ্বংস হয়ে যাচ্ছে, আর যদি ইন্টারন্যাশনাল দেশে যদি কিছু আপনার আন্দোলন শুরু হয়, ওনারকে, ওনার অ্যাডভাইজাররা তাকে বলে, আমি অ্যাডভাইজার 2জনকে বলেছি যে তোমরা ওনাকে বলো যে দেশটা ধ্বংস না করতে। হ্যাঁ, ওরাও যদি বলে, আর তারপরে দেশের যদি এই যে সিভিল সোসাইটি আছে তারাও বলে যে দেখেন আপনি সুবিধা করতে পারতেছেন না, আর বিদেশে ডক্টর মোমেনের আবারও ফোন এসেছে। বলে, হ্যাঁ। তখন আমার ধারণা যে he will have no option but to resign, হুম, হুম, হুম। এবং that would be good for the country at this stage. তো এখন তো আমরা দেখছি, আপনি সিভিল সোসাইটি যেহেতু বললেন, অ্যাটলিস্ট ধরেন ডেইলি স্টার, প্রথম আলো তো সিভিল সোসাইটির একটা বড় অংশ। এই দুজন সম্পাদক দেখি তারেক রহমানের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করছেন। তারা মনে করছেন বিএনপি আসলেই বোধহয় তারা এই ঝঞ্ঝা পার হতে পারবেন। দেখেন, আমাদের দুঃখজনক ভাবে আমাদের সিভিল সোসাইটির যারা নেতা, তারা মোটামুটি ভাবে সবাই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, হ্যাঁ, বাই এন্ড লার্জ। সো এইটা একটা দুঃখজনক ঘটনা, বাট দিস ইজ দ্য ওয়ে বাংলাদেশ ইজ। এরা আবার সময় বুঝে আপনার চেঞ্জ হন টাইম টু টাইম। সুতরাং যেদিকে দেখবেন নৌকা ভারী, ওইদিকে হয়তো ওনারা মুভ করবেন এবং করতেও পারেন। আর ওনাদের একটি অপিনিয়নের মূল্য আছে, ওনাদের অপিনিয়নের মূল্য আছে। সুতরাং আমার ধারণা তারাও দেখতেছেন দেশ অবস্থা সুবিধার না, তখন তাদেরও এই কথাবার্তা মোর শক্ত হবে। আমি ইদানিং দেখতেছি যে এই গতকাল টিভিতে দেখতেছিলাম একটা কোন আলোচনা সভায়, সেইখানে সরকার দলীয় লোক, কিন্তু তারা বেশ কড়া কড়া কথা বলছেন যে উন্নয়ন তো শেষ হয়ে গেল, এইসব নিয়ে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো আই হোপ ইউনুস সাহেব উইল হিট টু ইট।
হ্যাঁ, কারণ সব দোষ তো ওনার উপরই পড়বে। হুম না, অল হ্যাঁ, এখন সব দোষ এখন ওনার উপর আপনার পড়বে। এই মাহফুজানা মতিউর রহমান তারা মনে করছে যেন তেন ভাবে একটি নির্বাচন হয়ে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বোধহয় তারা এই বৈতরণী পার হতে পারবে। পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে কিছুটা স্টেবিলিটি হবে, সেইটা তো অবশ্যই। সেই জন্যই তারা জোর দিচ্ছে নির্বাচনের জন্য। তবে নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, আপনি দেখেছেন 1996 সালের 6 ফেব্রুয়ারি নির্বাচন, আওয়ামী লীগ বয়কট করলো, অনেকগুলো আওয়ামী লীগের দলীয় বয়কট করলো, সরকারে বিএনপি জিতলো, কিন্তু 12 দিনের মাথায় সেই সরকার বাদ হয়ে গেল। সুতরাং আমাদের তো এক্সপিরিয়েন্স আছে, এক্সাম্পল আছে যে গ্রহণযোগ্য নির্বাচন না হলে বেশি দিন টিকে না। হুম হ্যাঁ, এটা ক্ষণস্থায়ী হয়, এবং এটা কোনো ডেলিভারি, যে জিনিস ডেলিভারি করে তখন ইনভেস্টমেন্টও আসবে না। যখন বিদেশিরা মনে করবে না যে গভর্নমেন্ট স্টেবল, তখন কিন্তু তারা পয়সা খরচ করবে না, হুম করবে কোন আক্কেলে করবে। হ্যাঁ, তো এই জন্য স্টেবিলিটি ইজ ইম্পর্টেন্ট, এবং স্টেবিলিটি আসবে থ্রু এ ইনক্লুসিভ একটা ক্রেডিবল ইলেকশনের মাধ্যমে। হুম তো এই 12ই ফেব্রুয়ারি নির্বাচন কি হবে? আই ডোন্ট নো, সরকার চাইবে এই নির্বাচনটা করার জন্য, মনে হয় বিএনপিও চাচ্ছে, কিন্তু ফাইনালি হবে কিনা আমি জানি না। আই ডোন্ট নো। কূটনৈতিক অঙ্গন থেকে কোন রকম কোনো আভাস কি আপনি পান? না। হুম, বুঝতে পেরেছি। ডক্টর মোমেন, আরো কয়েকটি বিষয় আপনার কাছে ছিল, যেমন ধরেন আমেরিকার যেই বর্তমান যে নতুন রাষ্ট্রদূত এসেছেন তার সম্পর্কে আপনি অবশ্যই বলেছেন। আপনি আশা প্রকাশ করছেন যে নতুন রাষ্ট্রদূত এই যে ব্রেন্ট ক্রিস্টেনসেন তিনি ভালো কিছু করবেন, কারণ তিনি বাংলাদেশকে চেনেন আপনি বলছেন। কিন্তু ভালো বলতে আসলে কি বুঝি আমরা? না, দেশটা যে এরকম হি উইল নট বি হস্টাইল টু বাংলাদেশ। ইউ সি, আমার সাথে যদ্দূর আলাপ হয়েছে ওনার সাথে তখন, যে হি হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড যে বাংলাদেশ ভালো করুক। হ্যাঁ, তবে উনি হয়তো আমাদের এখন তো বাংলাদেশ ইউনিট সরকার সব অস্ত্র কিনতেছেন আপনার চায়নার থেকে, পাকিস্তান থেকে, উনি হয়তো সেটা পছন্দ করবেন না। হি উড প্রেফার, হি যে ডিফেন্স ম্যান, তো উনি প্রেফার করবেন আমেরিকার থেকে কেনার জন্যে। হ্যাঁ, তো সেইটা তারা লং টার্ম আমাদের ক্রেডিট দিয়ে কিনতে, আগেও আমাদের বলছিল যে তোমরা অনেক বছরের পেমেন্টটা আমাদের জন্য খুব কঠিন, তো বলছিল আমরা তোমরা বিরাট লং টার্ম পিরিয়ড দিব, অল্প অল্প করে পেমেন্ট, ডিফেন্সে টাকা তারা আগে আগে চায়, কিন্তু ওখানে তো বলছে না আমরা তোমাদের কিছু স্পেশাল ফেভার করবো, হয়তো সব করবেন উনি। হ্যাঁ, তবে হি উইল নট লাইক বাংলাদেশ, এটা একটু এক্সপ্রেসও করেছেন যে বাংলাদেশ চায়নার থেকে কি কিনবে। আগের সরকার আপনার টার্কি থেকে কিছু কিনেছিল, কিন্তু সবাতেই কিন্তু, আর চায়নার থেকে শুরু করে কেনাটা শুরু করেন বিএনপি সরকার, খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার ওইটা খুব বেশি প্রমোট করে নাই, ওই আগে স্ট্যাটাস কোটা কিছু রেখেছে বা ডিড নট। হ্যাঁ, কারণ আমরা অস্ত্র, আওয়ামী লীগ সরকার খুব একটা অস্ত্র কিনতে চায় না, এই কারণে তারা টাকাটা দেশের উন্নয়নের জন্য আর ওই গরিব লোকের জন্য খরচ করে। শেখ হাসিনার, আমি এটা বলি শেখ হাসিনা ইকোনমিক্স, হাসিনা ইকোনমিক্সের দুইটা টার্গেট, জিডিপির গ্রোথ রেট, দেশের উন্নয়ন করা, আর সেকেন্ড হচ্ছে গিয়ে গরিবের উন্নয়ন করা। এই দুইটা তার লক্ষ্য ছিল, এবং এই গরিবের উন্নয়নে উনি একদিনও পিছপা হয়নি। জি আর দুঃখের বিষয় যেটা জানেন, শেখ হাসিনা এই ডিসক্রিমিনেশন কমানোর জন্য বহু রকম উদ্যোগ নিয়েছে। ডিসক্রিমিনেশনটা হচ্ছে সে 6টা বিশেষ উদ্যোগ, যে ডিসক্রিমিনেশনটা করবে যদি হাঙ্গারটা দূর করা যায়। এই জন্য তার প্রোগ্রাম ছিল 2030 সালের মধ্যে বাংলাদেশকে ক্ষুধামুক্ত দেশ করবে। সে প্রত্যেকে জব দেবে, জব দিলে ডক্টর মোমেন আবারও কালো হয়ে গেছেন। ডক্টর মোমেন, আপনি আবার নতুন করে যুক্ত হন। আপনি জি, তিনি আবার আমার সঙ্গে যুক্ত হবেন আশা করছি। অনেকে অনেক মন্তব্য এখানে করছেন, কিন্তু আমার আরেকটি বিষয় ওনার কাছে জানার আছে, সেটি হচ্ছে গিয়ে ভারত বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় কিনা, ফলে ভারতের সঙ্গে যে বর্তমান সম্পর্ক এই বিষয়টি একটু তার কূটনৈতিক ভাবে তারা কি দেখছে সেই বিষয়টি একটু জানতে চাই। আর গত 1.5 বছরে আওয়ামী লীগ আমরা যেটি বুঝতে পারলাম যে উনি যতটুকু যে কাজ করছেন উনি ব্যক্তিগত উদ্যোগে করছেন, আওয়ামী লীগ দলগতভাবে কিছু করছে এমনটি তার বক্তব্যে উঠে আসেনি, বরং তার সঙ্গে যোগাযোগই নাই তিনি বলেছেন। ফলে আওয়ামী লীগ কূটনৈতিক অঙ্গনে কিছু করছে কিনা
আমার নিজেরও কিছু সন্দেহ আছে, আমি নিজেও সেরকম কোনো আলামত পাইনি। বরং দেশের জন্য যারা এই মুহূর্তে কাজ করছেন, আপনারা যাদেরকেই দেখেন না কেন, তার প্রত্যেকে নিজ দায়িত্বে নিজ উদ্যোগে করছেন। সেখানে দলগতভাবে আওয়ামী লীগের আসলে সত্যি কোনো সম্পর্ক নেই, আমি অন্তত যতটুকু জানি। ডক্টর মোমেন, আপনার কাছে আরেকটি বিষয় আমার জানার ছিল। ভারত সরকার, আপনি জানেন যে তারেক রহমান দেশে আসার পরে তাকে বেশ উষ্ণ স্বাগত জানাচ্ছে, জয়শঙ্কর দেখা করেছেন, বেশ তাদের সম্পর্কে একটা উষ্ণতা এসেছে। হয়তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এটি ভালো। আহ, তারা কি চায় যে বিএনপি ক্ষমতায় আসুক, এরকম বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় ভারত, এরকম? আপনার কি ধারণা? না, আমি দিস তো ইজ প্রশ্ন করতে পারি, দিস আমি ইজ উত্তর অ্যানাদার। দিতে পারি না। আমরা খালি এতদিন ইউনুস ম্যাজিক শুনতেছিলাম, যে উনার ম্যাজিকের জ্বালায় তলানিতে চলে যাচ্ছে। এখন নতুন ম্যাজিকের গল্প শুনলাম। না, এটা বেশ ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আপনি খুব কূটনৈতিক উত্তর দিলেন। না, আমি এটা ঠিক টের পাই নাই, আমি তো আপনাদের মতোই একজন। না, আপনি আমাদের মতো থাকলে হবে বলেন? সেজন্য তো সরকারের ভরাডুবি হয়েছে। হ্যাঁ, সরকারের ভরাডুবি হয়েছে কারণ যারা এই ষড়যন্ত্র করেছে এরা খুব স্মার্ট, এবং এরা স্বদেশে বিদেশে স্মার্ট লোকরা করেছে। তাহলে আপনারা কেন স্মার্ট হতে পারেননি? তাদেরকে আমরা এত পারি না আসলে, আমরা কখনোই ষড়যন্ত্রের রাজনীতি আমরা কোনোদিন করিনি। আমি এটা শিক্ষক মানুষ, সাদাসিধা মানুষ, এই ষড়যন্ত্র যে হয় কিন্তু আওয়ামী লীগ সেইটা আমি সরকারের কোনো সময় 15 টের বছরই পাই তো না। আমরা শুনলাম, শুনতে হ্যাঁ, শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেল। যেই জামাত বিএনপি ষড়যন্ত্র করছে, জামাত বিএনপি ষড়যন্ত্র, এটাই তো শুনতে শুনতে শেষ মুহূর্তে মানুষ আর বিশ্বাসই করলো না। শুনেন, জামাত হয়তো নেত্রী কিছু জামাত সম্পর্কে বলেছেন, কিন্তু আওয়ামী লীগের লোক আমি দেখেছি জামাতের সাথেই ব্যবসা বাণিজ্য করতো। হুম হুম, এখনো তো করছে আমি শুনেছি। এখন জানি না, তখন আওয়ামী লীগ সরকারের সময় অনেক আওয়ামী লীগের লোকেরা এই তাদের সাথে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতেন। দ্যাটস আ তো ফ্যাক্ট। সেগুলো কি ধরেন সরকার, শেখ হাসিনা জানতেন না? নিশ্চয়ই জানতেন, তবে আমাদের দেশে এইসব জানাটা না, সবচেয়ে সুবিধা হয় যদি আপনি রাজনৈতিক লোকজনের সাথে আলাপ করেন, আড্ডা করেন। কিন্তু শেখ হাসিনা শেষের দিকে যেটা হলো, উনি একটু সাধারণ যারা তৃণমূলের রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক একটু কমে গেল। ওই সিকিউরিটির বরাত দিয়ে কোন লোকরে ওনার সাথে খুব একটা সাক্ষাৎ করতে দিত না। হ্যাঁ, আর তখন তিনি ওই আমলা নির্ভর হয়ে গেলেন। এটা আমরা হাড়ে হাড়ে ফিলও করেছি। তো এবং আপনারা তাকে পরামর্শ দেননি? আমরা নিম্ন থেকে বের হওয়ার আমার তো পরামর্শ কখনই করে না। আমি তো যেটা পরামর্শ দিয়েছি সেটা এখনো দেই, যে বাংলাদেশে সরকার পরিবর্তন করতে হবে আমেরিকার নিয়মে। এই ডিস্ট্রিক্ট স্টেট গভর্নর, আমার জেলায় জেলায় জেলা সরকার, যেটা বঙ্গবন্ধু চাইছিল, আমি সেইটাতেই আছি, কিন্তু এটা কেউ পাত্তা দেয় না। আমি মনে করি না, না, শেখ এই হাসিনা দেশের সরকার যে সিস্টেমটা। শেখ হাসিনা সরকার যে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই পরামর্শগুলো আপনি মন্ত্রী থাকাকালীন তাকে দেননি? আমাদের এরকম কোনো স্কোপ হয়নি বলার জন্যে। তবে কোনো কোনো সময় ব্যক্তিগতভাবে আমরা বিশেষ ইস্যু, যেমন কারাপশন, যেমন ব্ল্যাক মানি, হ্যাঁ, ব্ল্যাক মানিটা কেন হয় সেটা আমরা বলেছি, এবং এটা বলছি যে আমেরিকায় ব্ল্যাক মানি হয় না। তো আমেরিকায় যেটা ব্ল্যাক মানি হয় না কারণ মার্কেটের ভ্যালুর উপরে আপনি ট্যাক্স দেন। আর বাংলাদেশে আপনি বাড়ি কিনলেন 1 কোটি টাকায়, আর সরকারিভাবে দেখাবেন আপনি 20 লাখ টাকায় কিনেছেন, এই 80 লাখ টাকা আপনার ব্ল্যাক মানি হয়ে গেল। এই সিস্টেমটা ইজ পুয়ার। আমি এই জন্য বারবার ওনাদের বলেছি যে আপনারা মার্কেট ভ্যালুর বেসিসে ট্যাক্সের পরিমাণ কমায় দেন, এই 22% না করে 2% করে ফেলেন। হ্যাঁ, তবু মার্কেট ভ্যালুটা মেনটেন করেন, তাহলে আপনার এরকম অনেকগুলো ইস্যু, যেমন করাপশনের কারণে সরকারি কর্মচারীদের ডালায় সব প্রজেক্ট অন টাইম শেষ হয় না। আমি বলেছি দেখেন, এই করাপশনটা অন্য দেশে ছিল, সাউথ কোরিয়াতে ছিল। সাউথ কোরিয়াতে জেনারেল পার্ক যখন প্রেসিডেন্ট হলেন, মানে মিলিটারি ম্যান, তখন সে কি করলো, বললো যে প্রজেক্ট ডাইরেক্টর যিনি হবেন, সেই প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না হয়, হি উইল বি স্যাকড, ডিমোটেড, অর ইভেন জেল। তার ফলে তার দেশের আর প্রজেক্ট পড়ে থাকে। আমি নেত্রীকে এটা অনেকবার বলেছি, পার্লামেন্টে বক্তব্য দিয়েছি, যে আমাদের এই প্রজেক্ট, এইটা নিয়ম, একটা কড়া নিয়ম করতে হবে।
আর একজনই এক প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর হবে। প্রজেক্ট যদি অন টাইম কমপ্লিশন না হয়, হি শুড বি স্যাকড, জি ডিমোটেড অর মোহন ভাই, পানিশড। হ্যাঁ, মোহন ভাই, কিন্তু শুনে নাই লোকেরা, রাইট, পাত্তা বুঝতে দেয় না। পেরেছি, বুঝতে পেরেছি। দেখুন, বড় বড় প্রজেক্ট গুলো তো করে সাধারণত বাংলাদেশে আমরা দেখি সেনাবাহিনী আমলারা মিলে, দোষটা তো হয় রাজনীতিবিদদের। অবশ্যই, দিস ইজ এ স্যাড স্টোরি। হ্যাঁ, আমলারা করেন। হ্যাঁ, দুনিয়ার সব দেশে আমলারা ইনভলভ থাকে, কিন্তু আমাদের দেশে যে প্রসেসিং সিস্টেমটা ইজ সো কাম্বারসাম। আর সেইখানে সবাই, যেমন একটা জিনিস আপনি কিনবেন, তো কিনতে হলে টেন্ডার দিবেন আপনি। টেন্ডারটা, আমেরিকাতে আমার টেন্ডার টেন্ডার লাগে না, আমি কিনে ফেললাম। আমি যখন ডিপার্টমেন্ট চেয়ার ছিলাম, আমার কিনতে হলে আমি কিনে ফেললাম। হ্যাঁ, আমি যখন কনভিন্স হলাম ব্যক্তিগতভাবে যে দে আর গুড সাপ্লায়ার্স, হ্যাঁ, আমি ওইটা নিয়ে নিলাম। কিন্তু এই আমাদের দেশে আপনার টেন্ডার দিবেন, টেন্ডারে মিনিমাম 3টা আসবে, এই টেন্ডার অফার আসবে। তার তারপরে যারা দিবেন তাদের একটা সার্টেন পার্সেন্টেজ আগের থেকে আপনি টাকা জমা দিবেন। এখন আপনার $100 মিলিয়ন টেন্ডার, সেখানে আপনাকে বললো 2.5% দিবেন, 2.5 মিলিয়ন আপনি পাইবেন কোত্থেকে? জি হ্যাঁ, এই তারপরেও যদি আপনারটা অ্যাপ্রুভ হয়, তাহলে আর একটা ডিপোজিট দিতে হবে বিরাট অঙ্ক আছে, সেটা নয় আপনার প্রিন্সিপাল দিল, কিন্তু প্রথমটা আপনি দিবেন। ইমিডিয়েটলি আপনি সিঙ্ক করে ফেললেন, সাপ্লায়ার কম্পিটিশন কমায় ফেললেন। আমি এর বিরুদ্ধে বলেছিলাম, তা তারা বললেন এটার বিরুদ্ধে আপনি করলে পরে তখন লোকে বলবে যে আপনি টেন্ডারবিহীন কিনে ফেলেছেন, আপনি চুরি করেছেন। আমি বললাম যে আপনি অবিশ্বাস করেন কেন? এই আমেরিকা চলে মানুষের উপর বিশ্বাস করে। আমি বিশ্বাস করলে সে বিশ্বাসের মূল্য দেয়। এই দেশে আমাদের বাঙালি ছেলেপিলেরা আসে, এসে 7-11-এ চাকরি করে, তার মালিক অন্য স্টেটে থাকে, কিন্তু ওই যে 7-11 3টার সময় গিয়ে দোকান খুলতে হয়, ভেন্ডার জিনিস দিবে, 7টার সময়ের মধ্যে সে হ্যাঁ, দোকান সেটা খুলতে হচ্ছে ল, হবে। মানে সে আপনি এই দেশটা সে তো, তখন ফাঁকি দেয় না, এই বাঙালি মানে ছেলে মোহন ভাই ফাঁকি এই দেয়। দেশটা তো ল্যান্ড অফ ল। নো, এই এই ছেলে ফাঁকি দেয় না কেন? তাকে আপনি বিশ্বাস করেছেন, রাইট, রেসপন্সিবিলিটি দিয়েছেন। আমি আমার দেশের লোকজনে আমি বিশ্বাস করি না, রেসপন্সিবিলিটি দেই না, তার জি ফলে সে ভাবে উনি দুষ্ট উনার হবে, আমি উল্টোপাল্টা করে ফেলি। জি। আমি যদি ও তাকে না, আমি বিশ্বাস শেষ করি। করব, আমি শেষ করব আপনার কাছে আরো, মানে আপনি এই প্রশ্নটার উত্তর দেন নাই যে ধরেন বড় বড় প্রজেক্ট যতগুলি শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্ট, এগুলির তো সঙ্গে তো রাজনীতিবিদদের কোনো সম্পর্ক ছিল না, এগুলি না, করেছে সেনাবাহিনী এবং আমলারা, রাইট? তারাই টেকনিশিয়ানরাই করেছেন, আমাদের এক্সপার্ট যারা তিনারাই করেন, তিনারাই প্রজেক্ট ডেভেলপ করেন, আর সরকার এটা অ্যাপ্রুভ করে মাত্র। রাইট, কিন্তু সরকারের মানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে কিংবা দলের বিরুদ্ধে যেই ঢালাও অভিযোগ দুর্নীতি দুর্নীতি নিয়ে, তো এগুলির সঙ্গে তো যদি দুর্নীতি হয়ে থাকে এইগুলো আপনার মেগা মিডিয়া একটু প্রজেক্টে। বেশি করে বলে, কারণ আমি তো মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম। কোনো এমপি, কোনো মন্ত্রী 1 পয়সা খেতে পারবে না, কারণ টাকাটা রিলিজ করে সরকারি কর্মচারীর সাথে তার যদি একটা আতাত না হয়, তাহলে হি অর শি ক্যানট ক্যানট আপনার কনভার্ট এ সিঙ্গল অ্যামাউন্ট, 1 পয়সা ঘুষ খেতে পারবে না, কারণ ওরা ওই সরকারি কর্মচারীর সাথে মিলেমিশে এই কাজটা করে। নাহলে আমাকে টাকা দিত, আমাকে টাকা দেয় না কেন? হুম হুম। ওর কারণ ওর সাথে আমার সম্পর্ক না হইলে কোনো মতে আপনি কিন্তু দুষ পড়ে, ওই জি লোক পার পেয়ে যায় আর দুষ পড়ে। দেখেন আপনার বিদেশে যা ছেলেমেয়েরা পড়ে, পলিটিশিয়ানের কটা ছেলে মেয়ে পড়ে? অল্প লোক, অধিকাংশ পড়ে সরকারি কর্মচারী, ব্যাংকার ট্যাঙ্কার, হমুক টমুক। আমি মন্ত্রী থাকা অবস্থায় আমার কনসাল জেনারেল টরন্টোতে, আর ওই বেগমপাড়ার কাহিনী প্রায় শুনতাম। আমি তাদের বললাম, আমার এক বন্ধু টন্ধু ওদের বললাম, তোমরা একটু বেগমপাড়ার খবরটা আমাকে দাও, আসল তথ্যটা দাও। তো তারা আমাকে 28টা বোধ বাড়ির কথা বাঙালি ওন করেন সেই এলাকায়, তারা আমাকে দিল। এর মধ্যে আমি দেখি মাত্র 4জন হলো রাজনীতিবিদ। আগের বিএনপি এবং আওয়ামী লীগ মেলে 4জন রাজনীতিবিদ, আর ব্যবসায়ী বুঝি 3 না 4জন মাত্র। আর বাকি সব যে হচ্ছে সরকারি কর্মচারী, ইভেন একজন অসি, তারপরে আছে ব্যাংকার্স, লার্জ নাম্বার অফ ব্যাংকার। আমি তখন হটকা লাগলো যে ব্যবসায়ীরা কেন ওখানে বাড়ি করে নাই। পরে বুঝলাম যে ব্যবসায়ীরা টাকাটা দেশে খরচ করে, সে ওখানে টাকা নষ্ট করতে চায় না। আর পলিটিশিয়ানরা অধিকাংশ দেশে বাড়ি ঘর বানায়, আর পলিটিশিয়ান যদি কেউ কোনো টাকা বানায়, সেটা আবার তার কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। কিন্তু সরকারি কর্মচারী বানিয়ে সে বিদেশেই বাড়িঘর তৈরি করে, এবং এমন বুদ্ধি করে করে আপনি টেরে পাবেন না।
হুম। টেরই পাবেন না। সো এই রিপোর্ট যখন আমি করলাম তখন আমি কানাডিয়ান সরকারকে বললাম যে এইরকম তুমি তখন কানাডিয়ান আমাদের প্রাইভেসি ল, আমরা এইটা তোমাকে জানাতে পারবো না, দিস ইজ আওয়ার প্রাইভেসি ল, আটকে গেলাম। বুঝতে পেরেছি। তো সরকারের ব্যাপার, সরকার তরফ থেকে তো একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল। আমরা এই জন্য যেমন যখন শুনলাম যে সুইজারল্যান্ড এইরকম টাকা জমাইছে, আমরা সুইস কমপ্লেন্টে, তারা একই যে আমাদের প্রাইভেসি লতে আমরা সব জায়গায় চিঠি দিয়েছি যে এরকম আমাদের মানি লন্ডন করে কে রেখেছে, কিন্তু কেউ, বিদেশি সরকার, আমি এই জন্যে যখন ওই ইকোনমিক জোন করতে চাললো ইউএসএ আইআইই, তখন আমি খুব প্রশংসা করলাম। আমি বললাম যে আমেরিকা যদি মানি লন্ডারিং এ আমাদের নেতৃত্ব দেয় তাহলে কিন্তু আমরা এখানে সাকসেসফুল, আমরা দেশ হিসাবে সাকসেসফুল হব না, কারণ ওই বিদেশি সরকার। আপনাকে ইউএর কথা বলি, ইউই বলে যে উই ডোন্ট বদার, কে কোথা থেকে টাকা আনছে উই ডোন্ট নো, উই ডোন্ট ওয়ান্ট টু কনসিডার ইট। আমার এখানে ইনভেস্ট করছে, আই এম ভেরি হ্যাপি, ড্যাম হ্যাপি। হ্যাঁ, আমার মালয়েশিয়া একই অবস্থা, কে থেকে টাকা আনছে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু লুক ইন টু ইট। তোমাদের কোনো স্পেসিফিক কেস থাকলে আমাকে বলো, আর আদারওয়াইজ উই ডোন্ট ওয়ান্ট টু ডিগ ইন টু ইট। আনছে ভালো তো, আমার দেশের জন্য আনছে। সুতরাং এইটা ইজ নট এন ইজি সলিউশন, বলা যত ভালো সহজ, সলভ করা অত সহজ না। মোহন ভাই, আমাকে আজকে শেষ করতে হবে, তবু কিন্তু দুটি প্রশ্ন জানার লোভ আমি সামলাতেই পারছি না। আমি শেষ করব, কিন্তু তার আগে এই দুটি প্রশ্ন উত্তর জানাবেন। পরে নিশ্চয়ই আরো একদিন আপনি আরো বারবার আমার সাথে আসবেন আশা করি। কিন্তু যেই দুটি প্রশ্ন আমার খুব জানতে ইচ্ছে করছে শুরু থেকেই, সেটি হচ্ছে যে এই মানে দেশ থেকে আপনি কিভাবে বের হলেন, এবং দেশে যে 8 মাস থাকলেন, আপনি বলছেন আপনি 6টা সিম বদল করেছেন। কেমন ছিল আপনার সেই 8 মাসের এইটা একটা আপনার সিনেমা হইতে পারে, সুন্দর মুভি হবে। হ্যাঁ, এইটা আমার গিন্নি, আমি আই ওয়াজ দ্য লাস্ট ম্যান টু লিভ দি কান্ট্রি। আমি কোনো অন্যায় করিনি, কাউরে কোনোদিন জেলে পাঠাইনি, হ্যাঁ, কোনো চুরজামারি করিনি। সো আই ওয়াজ কনফিডেন্ট, আমি কেন পালাবো। তা আমি, কিন্তু যখন কর্নেল আমাকে ফোন করে বললেন স্যার উই উইল প্রোটেক্ট ইউ, তখন আমার সবাই বললো যে স্যার আপনার নাম্বার পেয়ে গেছে, এখন এখান থেকে পালানো। হ্যাঁ, যাই হোক, তারপরে বিভিন্ন জায়গাতে কোনো আত্মীয় স্বজনের বাড়ি থেকে যাইনি, কারণ আমার সব আত্মীয় স্বজন পাবলিকলি নোন, সবাই সবার তাদের চিনে। তো আমি অন্যান্য লোকের ওই যে এনবিআর এনবিআর নাকি বলে জানি ভাড়া পাওয়া যায়, তো ওই সব বাড়িতে ছিলাম। এবং সুখের বিষয়, ও বিএনবি, ওই যে মানুষের ঘর রাখে ভাড়া দেয় আর কি, 1 সপ্তাহের জন্য, 2 সপ্তাহ, 1 মাসের জন্য, কি বলে যে এইগুলো রে। হ্যাঁ, এইটা আমার খুব কাজে দিয়েছে। আর এইটার একজনের মালিকের সাথে দেখা হয়েছিল, সেই মালিককে আমি জিজ্ঞেস করলাম যে আপনার তো সুন্দর, উনি বললেন যে শুনেন, ওনাকে আমি আগে চিনতাম, এই জন্য উনি আমার সাথে দেখা করতে আসছে। উনি এসে বললেন যে আমরা তো গার্মেন্টের ব্যবসায়ী, আমরা ওই হোটেল টোটেলে আমাদের বায়ারকে রাখি না, আমরা বাসায় রাখি, কারণ অনেকে ফ্যামিলিতে মিলে নিয়ে আসে। আমরা এই জন্যই বাসা সুন্দর করে রাখি, আর ওর বাসায় থাকে, হোটেলে থাকে না। আর এখন যেহেতু দেশে কোনো বায়ার আসতেছে না, এখন কেউ আসতে সিঙ্গাপুর কিংবা ব্যাংকক পর্যন্ত আসে, ঢাকায় ভয় পায় আসে না, সেই জন্য সব খালি, তার জন্য আপনি ভাড়া পাচ্ছেন। আমি পালিয়েছিলাম, আর যাতে বাইরে কেউ না চিনতে পারে মবের জ্বালায়, সেই জন্য চেহারা টেহারা সব পরিবর্তন করি। চুলও খুলে ফেলেছেন? ও ইয়েস, সব। তাও আপনাকে বলি যে এই যখন নাপিতের কাছে গেলাম, সুতরাং এক বাসায় গেলাম সার্টেন টাইমে, ওই বাসায় এক নাপিত আসলো। হ্যাঁ, এটা আমার বাসা না, আরেকজনের বাড়িতে, যাতে ওই নাপিত কাউরে বলতে পারে না কোথায় আমার সাথে দেখা হয়েছে। মানে ইটস এ লং স্টোরি, এটা বলে লাভ নেই, বহুত কষ্ট করে বের হয়। আমার বউয়ের এই কি বলে প্রেসারে আর ওনার বুদ্ধিতে বের হয়। আমি যে বের হয়েছে কিছুই জানি না, কারণ আমি ফোনে তো কথা বলতে পারি না। হ্যাঁ, সো শি মেড দিস অ্যারেঞ্জমেন্ট থ্রু। তখন দেশে অনেক ফড়িয়া আছে আপনাকে বিদেশ পাঠানোর জন্য, কিন্তু ওগুলো সবগুলোই মানি মেকিং। আমার তো টাকা নাই, সুতরাং আমি আরেক সমস্যা। যাই হোক, আমি জীবিত আছি, আর মানুষের দোয়া, বহু লোক আমার জন্য দোয়া করেছে, ওমরা হজ করেছে, ক্যান ইউ বিলিভ ইট। আমি তাদের চিনি না, বাট দে ডিড ইট। তো এই বেঁচে আসছি, আর এখানে আমার মেয়ে ছেলে মেয়ের উপরে আছি। হ্যাঁ, সরাসরি শাহজালাল থেকে এসেছেন নাকি অন্য কোনো বিমানবন্দর থেকে?
না না, বিমানবন্দর টন্দর তো আপনি যাইতে পারবেন না, দ্বারে কাছে যাইতে পারবেন না। হ্যাঁ, এটা পালায় আসছি, কিভাবে সেটি বিভিন্ন ভাবে পালায় আসছি, একটু বলেন না শুনি। বিভিন্ন ভাবে পালায় আসছি, বলা যাবে কোনো এক সময়। এখনো বলতে যাচ্ছেন না? হ্যাঁ, এখনো বলতে চাচ্ছি না, কারণ এই সরকারি লোকরাই আমাকে সাহায্য করেছে এনিওয়ে। আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। সবাই যারাই দেশ থেকে বের হতে পেরেছে সবাইকেই বোধহয় সরকারি লোকেরাই সাহায্য করেছে। অ্যারেঞ্জমেন্টটা কি আর কি? আই ক্যানট টেল ইট। আমার এগুলো অ্যারেঞ্জমেন্ট আমার গিন্নি করেছেন এই আমেরিকার থেকে বসে বসে। আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, আপনি যে নিরাপদে আসতে পেরেছেন এটি একটা অনেক বড় ব্যাপার। নিশ্চয়ই অন্য আরেকদিন আপনার সঙ্গে অনেক কথা হবে। আপনি আপনি ভালো থাকুন ডক্টর মোমেন। ওকে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ধৈর্য সহকারে আপনি আমার কথা শুনছেন।